গ্রামের বাজারের বটতলার নিচে তখন দুপুরের রোদ খেলা করছে। বাজারের ঠিক মাঝখানে বাস থেকে নেমে খোলামেলা জায়গাটাতে পা রাখতেই ইহান লক্ষ্য করল কিছুটা দূরে একটা জটলা। কৌতূহল নিয়ে এগোতেই তার চোখ ছানা পড়া হয়ে গেল। চিকন চশমা পরা একটা জেদি চেহারার মেয়ে পাঁচজন জোয়ান ছেলেকে কান ধরিয়ে উঠবোস করাছে। দৃশ্যটা দেখে ইহানের হাসি দমাতে দায় হয়ে পড়ে। বাজারের শত শত মানুষ গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, অথচ কেউ তো শব্দটি করছে না। মেয়েটি বেশ দাপটের সাথে নির্দেশ দিচ্ছে, আর ছেলেগুলো কোনো প্রতিবাদ ছাড়াই বেকুবের মতো উঠবোস করছে। ইহান নিজের কৌতূহল সামলাতে না পেরে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল। পরিস্থিতিটা তার কাছে স্রেফ একটা কমেডি নাটকের মতো মনে হচ্ছে। সে কিছু একটা বলতে যাবে, অমনি চশমা পরা মেয়েটি রাগী চোখে তার দিকে তাকিয়ে বলল, এই ছেলে, এখানে কি? মেয়েটির গম্ভীর গলার স্বরে ইহান থতমত খেয়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই তার চেহারার দিকে তাকিয়ে সে মুগ্ধ না হয়ে পারল না। মেয়েটার মায়াভরা চেহারা, টানা টানা চোখ, নাকের ছোট্ট একটা তেল, সব মিলিয়ে অসম্ভব সুন্দরী সে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে এমন রাগী রূপ। ইহান মনে মনে ভাবল, এত সুন্দরী একটা মেয়ে নম্রভদ্র না হয়ে সবার সামনে বাজারের মাঝে এভাবে ক্ষমতার বড়াই দেখাচ্ছে। এর একটা বিহিত আজ করতেই হবে। ইহান যখন মনে মনে এসব ছক কষে, তখন তার ভাবনান্তর দেখে মেয়েটি আরো রেগে গেল। এই যে বাংলার হিরো, এখন কি আপনাকেও কান ধরিয়ে উঠবোস করাবো? আরে ধুর, ওদের মতো আমাকে গাধা পেয়েছেন? আপনি বললেন আর আমি কান ধরে উঠবোস করব? অত সোজা না। আর এই যে ভাইয়ারা, আপনারা এই চিকন প্রাণীর কথায় কান ধরে এত নাচানাচি করছেন কেন? ইহানের কথা শেষ হতেই যেন পুরো বাজারে পিনপতন নীরবতা নেমে আসে। মেয়েটি এবার 460 বোল্ডের শখ খাওয়ার মতো রেগে গেল। তার বড় বড় চোখগুলো যেন ইহানকে জ্যান্ত পুড়িয়ে মারবে। কান ধরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো ইহানের সাহস দেখে প্রথমে ভাবাচাকা খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারা কিছু একটা বলতে চাইল, কিন্তু হৃদি তার রাগী চেহারার দিকে তাকিয়ে পরক্ষণেই এক দৌড়ে ভিড়ের মধ্যে দূরে গিয়ে পালিয়ে গেল। তাদের এমন পলায়ন দেখে ইহান অবাক হয়ে বলে, কি হলো ভাই, আপনারা এই চিকন প্রাণীকে এত ভয় পাচ্ছেন কেন? পালিয়ে যাওয়ার সময় দূর থেকে একজন কোনোমতে চিৎকার করে বলে উঠল। ইহান অবাক হয়ে তাকিয়ে রইল, মনে মনে ভাবল, ফুদিলে যে মেয়ে বাতাসের আগে উড়ে যাবে তাকে দেখে ভয় পাওয়ার কি আছে। সে অবজ্ঞার সাথে পিছু ফিরে তাকাতেই দেখল হৃদি তার রাগে গজগজ করছে, আর দাঁতে দাঁত চেপে তার দিকে তাকিয়ে বলে, তুই আমাকে চিকন প্রাণীর সঙ্গে তুলনা করলি কেন? চিকনকে চিকন প্রাণী বলে ডাকবো না তো কি মোটা প্রাণী বলবো? তোর সাহস তো দেখছি কম না। তুই আমাকে চিকন প্রাণী বলছিস? নে, তার জবাব নেই। কথাটা বলেই হৃদিতা হাত উঁচিয়ে ইহানকে একটা জোরে থাপ্পড় মারতে যায়, কিন্তু ইহান দ্রুত খপ করে হৃদিতার কবজি ধরে ফেলে। হৃদিতা ছাড়ানোর চেষ্টা করেও পারে না। এই যে ম্যাম, এত রেগে যাচ্ছেন কেন? আপনি কি জানেন না ছেলেদের গায়ে হাত তুলতে নেই? এতে ওইসব মেয়েদের হাজবেন্ড বাসর রাতেই মায়ের ভোগে চলে যায়। আফসোস, আপনিও সেই ভুলটাই করতে যাচ্ছিলেন। ইহান হাতটা ছেড়ে দিতেই হৃদিতা অপমানে আর রাগে কাঁপতে থাকে। বাজারের মানুষ তখন বলাবলি করছে, এই ছেলের আয়ু আজই শেষ। চাপাবাজি বন্ধ কর। তুই হয়তো আমাকে এখনো ভালোভাবে চিনতে পারিসনি। আমি কার বোন জানিস না হয়তো। একটু অপেক্ষা কর, এক্ষুনি জানতে পারবি। দাঁড়া, সে ব্যবস্থাই করছি। হৃদিতা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। রাগে একদম আগুনের গোলার মতো হনহন করে বাজারের গলি দিয়ে চলে গেল। ইহান অপলক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা রাগী হলেও মানতে হবে যে সে অপরূপা, কিন্তু এই মেজাজের কারণে বোধহয় গ্রামের কোনো ছেলে তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পায় না। একটু আগে বাস থেকে যে নামলো তার নাম ইহান। বাবা মায়ের দ্বিতীয় সন্তান, তার বড় ভাই আছে যে বিয়ে শাদী করে একদম সেটেলড। আর ইহান, সে 20 বছর পর নিজের গ্রামে ফিরেছে। আজই বাজারের এই প্রথম পা রাখতেই সে বিশাল এক ঝামেলার সম্মুখীন হয়ে পড়ল। ইহান ভাবল, এই গ্রামে টিকে থাকতে হলে একটু চাপাবাজি আর হিরোগিরি না দেখালে চলবে না। এসব ভাবতে ভাবতে সে বাজারের এক কোণে একটা কাঠের বেঞ্চে বসে ফেসবুকে সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ পর কান ধরে উঠবোস করা সেই ছেলেগুলোর মধ্যে দুজন তার সামনে এসে দাঁড়ালো। তাদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। আপনার নাম কি ভাই? ইহান, চিনবে না হয়তো আমাকে। 20 বছর পর গ্রামে এসেছি। ওহ, কোন গ্রাম? শরীফনগর। আমিও তো এখানেই থাকি। যাক, ভালোই হলো, অল্প সময় গ্রামের লোক পেয়ে গেলাম। কিন্তু তখন
ওই মেয়েটার কথায় আপনারা এত ভয় পাচ্ছিলেন কেন? তানভীর আর তার সাথী একে অপরের দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে তানভীর বলল, সেই কথা বলতেই তো এখানে আসলাম। আপনি যার সঙ্গে ফাজলামো করলেন সে কে জানেন? না। আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। মেয়েটার সঙ্গে ফাজলামো করা আপনার মোটেও ঠিক হয়নি। মেয়েটার নাম রিতা, আমাদের গ্রামের এই এলাকার টপ সন্ত্রাসী। সবাই ওর ভাইকে মুন্না সন্ত্রাসী বলে চিনে। আর আপনি আজ প্রথম আসছেন, তাই এই এলাকায় এসব চক্র এখনো বুঝেননি। আস্তে আস্তে সব বুঝে যাবেন। তানভীরের কথাটি শুনে ইহানের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। তার হাত পা হালকা কাঁপতে শুরু করেছে। হিরোগিরি দেখাতে গিয়ে যে সে মৌচাকে ঢিল মেরেছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ২০ বছর পর গ্রামে এসে প্রথম দিনে সে মুন্না সন্ত্রাসীর বোনের হাতে নাজেহাল হওয়ার অপেক্ষায় আছে ভেবে ইহান মনে মনে নিজের কপালকে দোষ দিতে লাগলো। হিরো হওয়ার শখটা যেন এক মুহূর্তেই কর্পূরের মতো উড়ে গেল। এখন তার শুধু একটাই চিন্তা, মুন্না সন্ত্রাসীর হাত থেকে আজ সে কীভাবে বাঁচবে। তানভীরের মুখে হৃদিতার ভাই মুন্না সন্ত্রাসীর নাম শুনে ইহানের মনে ক্ষণিকের জন্য ভয়ের এক হিমশীতল স্রোত বয়ে গেল ঠিকই, কিন্তু সেটা প্রকাশ হতে দিল না। নিজের কাপা ভাবটা ঝেড়ে ফেলে সে ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে তুলল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আরে ধুর, ও সন্ত্রাসীর বোন হোক আর যাই হোক, এসবে ইহান পরোয়া করে না। বিকজ যখন যা সামনে আসে তা খুব ভালো করেই সামলে নিতে পারে। তোমরা শুধু একসঙ্গে থাকলেই হবে। সরি, আমরা এসবের মধ্যে নেই। শিহাবের কথায় শফিক নামের আরেকজন মাথা নেড়ে সায় দিল। তার চোখে মুখেও এখন কিছুটা সাহসের ছাপ স্পষ্ট হয়ে উঠল। শিহাব, তুই ঠিকই বলেছিস। আমাদের গ্রামটা অনেক বড়, কিন্তু বড় লোকেরা এখানে সবসময় জোর খাটায়। তাদের বড়লোক ঘরের ছোট বাচ্চারাও আমাদের র্যাক দিতে বিন্দুমাত্র পিছু পা হয় না। সবাই তখন সমস্বরে হ্যাঁ হ্যাঁ বলে উঠল। ইহান চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। পকেট থেকে ফোনটা বের করে ম্যাপের ঠিকানাটা একবার মিলিয়ে নিয়ে প্রশ্ন করল, আচ্ছা, এটাই তো শরীফনগর? হ্যাঁ ভাই। এরপর ওরা সবাই মিলে বাউনি শরীফনগর গ্রামের বাউনি বাজারের এক কোণে থাকা একটা চায়ের দোকানে গিয়ে বসল। বাউনি বাজারটাই এই অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র, যেখানে সারা গ্রামের মানুষ জমায়েত হয়। চায়ের কাপে চুমুক দিতেই হঠাৎ বাজারের কোলাহল ছাপিয়ে একদল মেয়ের পায়ের শব্দ শোনা গেল। ইহান তাকিয়ে দেখল হৃদিতা এবার আর একা নয়, তার সঙ্গে আরও ৬-৭ জন মেয়ে। তাদের প্রত্যেকের হাতে ক্রিকেট খেলার স্ট্যাম্প। দৃশ্যটা দেখে ইহান চমকে যায়। মনে মনে ভাবল মুন্না সন্ত্রাসী হয়তো সত্যি অনেক প্রভাবশালী, নয়তো তার বোন এভাবে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর সাহস পেত না। আজ তো তাকে স্টেম দিয়ে পিটিয়ে রীতিমতো জামাই আদর করবে বলে মনে হচ্ছে। ইহান যখন মনে মনে পালানোর পথ খুঁজছিল, ঠিক তখনই তানভীর, শফিক আর বাকি যারা ছিল তারা সবাই ইহানকে একা ফেলে এক দৌড়ে বাজারের ভিড়ে হারিয়ে যায়। ইহান চাইলেও পালাতে পারছে না, তার পা যেন মাটির সাথে আটকে গেছে। ভয় পেলেও সে নিজেকে সামনে নেয় এবং উল্টো বুক ফুলিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, হাতে লাঠি নিয়ে কি আন্দোলন করবেন নাকি? লাঠি দিয়ে তোর পুজো করব, দাঁড়া। আমাকে চিকন প্রাণী বলার স্বাদ আজ মিটিয়ে দিচ্ছি আমি তোকে। তখন আমাকে কি নামে যেন ডেকেছিস, আরেকবার বল দেখি। আপনি চিকন জিরাফের মতো প্রাণী। খুশি এখন? আই ফাজিল, তুই রিতাকে চিকন পানি বলে সম্বোধন করছিস কেন? চিকনকে চিকন প্রাণী বলেছি তো কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? ইহানের কথা শুনে তানিয়া আরও ক্ষেপে যায়। সে হৃদিতার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দিদিতা, চেয়ে দেখছিস কি? এই হিরো আলমকে স্ট্যাম্প দিয়ে ফুটবল বানিয়ে কয়েকটা দে, নয়তো আমি দিচ্ছি, দেখ। হৃদিতা এবার আর দেরি করে না। সে স্ট্যাম্পটা শক্ত করে ধরে ইহানের মাথায় আঘাত করার জন্য যেই উঁচু করে, অমনি ইহান খপ করে স্ট্যাম্পটা ধরে ফেলে বলে, খবরদার, কেউ এই ভুলটা করবেন না। আমি কে তা আপনারা এখনো বুঝতে পারেননি, তাই তো এত সাহস পাচ্ছেন। ইহান এমনভাবে পাম্প দিয়ে কথাটি বলল যে হৃদিতার বান্ধবীরা কিছুটা থমকে গেল। তাদের মধ্যে তানিয়া একটু সংশয় নিয়ে প্রশ্ন করল। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা, মিঠুন স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মিঠুন স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। তো আপনি কে বলুন তো? মুন্না সন্ত্রাসীর ডানহাত কিংবা বন্ধু বলতে পারেন। এবার নিশ্চয়ই বুঝে গেছেন আমি কতটা খারাপ মানুষ। দিনে দুপুরে মানুষ কাটাকাটি করার অভ্যাস আমার আছে। সেদিক থেকে আপনারা সামান্য মশা মাছি মাত্র। মেয়ে বলে সম্মান দিয়ে কথা বলছি, ছেলে হলে তো এতক্ষণ থাপড়ায়ে
কান লাল করে ফেলতাম। ইহানের এমন মিথ্যে আর আত্মবিশ্বাসী ভঙ্গিমা দেখে হৃদি তার বান্ধবীদের হাত থেকে স্ট্রেমগুলো যেন আপনা আপনি পড়ে গেল। তাদের সবার চেহারায় তখন আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। কি আপনি মুন্না ভাইয়ের বন্ধু? রিদিতা, তোকে তো মুন্না ভাইয়া এসব কথা বলেনি। এই রিদিতা, কিছু একটা বল না। হৃদিতা নিজেও তখন ভ্যাবাচাকা খেয়ে গেছে। সে থতমত খেয়ে ইহানের দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো। আপনি ভাইয়ার বন্ধু? জি হ্যাঁ, কিন্তু মুন্নার কাছে আমি যতটুকু শুনেছি আপনি নাকি অতি নম্র ভদ্র একটা মেয়ে, আর এখানে এসে দেখছি তার পুরোই উল্টো। আচ্ছা, একটু অপেক্ষা করুন, মুন্নার কাছে ফোন দিয়ে ব্যাপারটা পুনরায় শুনছি। এ বলে ইহান পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে কিছুক্ষণ আঙুল চালিয়ে ফোনটা কানের কাছে ধরে। দিদিতে এবার সত্যি ভয় পেয়ে গেছে। ভাইয়া জানতে পারলে তার 12টা বাজিয়ে দেবে। এই ভয়ে সে তৎক্ষণাৎ ম্লান হাসি দিয়ে মিনতি করতে শুরু করে। আপনি শুধু শুধু ভাইয়াকে ফোন করছেন কেন? মুন্নাকে একটু বলি যে তার বোন বাজারে এসে সবার সামনে পড়াশোনা বাদ দিয়ে তার ভাইয়ার ক্ষমতার বড়াই করে বেড়াচ্ছে। ভাইয়াকে বলার কি দরকার? সামান্য একটা ব্যাপারই তো। নেক্সট টাইম কাউকে আর হেনস্থা করবো না, প্রমিস। ইহানের মনে মনে হাসি পেলেও সে বাইরে সিরিয়াস ভাব বজায় রাখে। সে ফোনটা পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার যদি কোনো ছেলেকে কান ধরে উঠবস করাতে দেখি তো ওই দিন আপনাকেও ওখানেই কান ধরে উঠবস করতে হবে। কথাটি অবশ্যই মনে রাখবেন। এবার আমি আসি। ইহান সেখান থেকে হাঁটা দিল। হৃদিতা আর তার বান্ধবীরা তখনও সেখানে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তানিয়া হৃদিতার কানে ফিসফিস করে বলল, এই রিদিতা, আমাদের এখন কি হবে? কি হবে মানে? এই খবিসটার জন্য তো পাবলিক রে আর কিছু করতে পারবো না দেখছি। হৃদিতা এবার দাঁতে দাঁত চেপে ইহানের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে এখনো সন্দেহ কাজ করছে। দাঁড়া, কালকে ভাইয়ার কাছ থেকে শুনে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছি। যদি ভাইয়ার লোক হয়ে থাকে তো বেঁচে যাবে, আর যদি আমাদের বোকা বানিয়ে সব চাপা মেরে থাকে তো ওর খবর আছে। বাউনি বাজারের পরিস্থিতি কিছুটা শান্ত হতেই ইহান বাজারের অন্য প্রান্তের একটি চায়ের দোকানে গিয়ে বসল। চা অর্ডার দেয়। 1 মিনিটের ভেতরে ধোয়া ওঠা লাল চায়ের কাপে চুমুক দিতেই সে দেখে তার সেই নতুন পরিচিত বন্ধুরা আড়াল থেকে উকি দিচ্ছে। ইহানকে অক্ষত অবস্থায় বসে থাকতে দেখে তারা একে একে পাশে এসে বসল। বন্ধুদের দেখা মাত্রই ইহান চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বলল, তোরা আমার কোন কাজকলা মার্কা বন্ধুরে? শালার আমাকে বিপদে ফেলে রেখে পালিয়ে এসে পড়লি যে। কি করব বল? অমর সন্ত্রাসীর বোনের সঙ্গে কি জেনে শুনে পাঙ্গা নেওয়া ঠিক হবে? যদি একবার মুন্না ভাইয়ের কাছে রিদিতা তোর কিংবা আমাদের নামে নালিশ করে তবে কি হবে একবার ভেবে দেখেছিস? রাজুর কথা শুনে ইহানের নিজেরও ভেতরে ভেতরে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। মুন্না সন্ত্রাসীর নামটা মনে পড়লেই তার পিঠ দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। তবুও সবার সামনে নিজেকে সংযত রেখে বুক ফুলিয়ে বীরত্ব জাহির করতে শুরু করে। আরে ধুর, রিদিতা কিছুই বলতে পারবে না। ওকে আমি এমনভাবে চাপাবাজির চক্রে ফেলেছি, এতে কখনো আর বাজারে তার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই করবে না। তো কি এমন চাপা মারলি দোস্ত? বলছি শোন তাহলে। ইহান তখন রসিয়ে রসিয়ে হৃদিতার সাথে তার হওয়া সেই পাম্মারা সবকিছু খুলে বলল। কিভাবে সে মুন্না সন্ত্রাসীর বন্ধু সেজে মেয়েগুলোকে ভয় দেখিয়েছে তা শুনে সবার চোখ কপালে উঠে গেছে। তারা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর একসাথে অট্টহাসিতে ফেটে পড়ে। চা শেষ করে সবাই। ইহান হঠাৎ তার বন্ধুদের দিকে তাকিয়ে বলল, এই তোরা আনাস আহমেদকে চিনিস? তার একটা বড় ছেলে আশিক আহমেদ। আশিকের মা ছিল রুবাইয়া খাতুন, মনে পড়ে? হ্যাঁ চিনি তো, ওরা তো গ্রামের শেষ দিকে থাকে। আনাস কাকা তো কৃষক, অনেক ভালো একজন মানুষ। তবে আশিক ভাই তার মা বাবাকে একদমই দেখে না, আর আন্টি তার ছোট ছেলের জন্য পাগল হয়ে গেছে। ছেলেটা 20 বছর আগে বাড়ি থেকে চলে গেছিল, তবে এখনো ফেরেনি। তাদের সংসার কোনো রকমের টেনে টেনে চলে। কেন রে, তোকে বাস থেকে নামতে দেখছিলাম, তুই কি শহর থেকে এসেছিস? আসলে আমি ওনার সেই ছোট ছেলে ইহান আহমেদ। কি ইহান তুই? ইহান মনে আছে ছোটবেলায় আমরা ল্যাংটো হয়ে খেলতাম? আমি আমাদের ছেলে রাজু। মনে করে দেখ, একবার গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছিল। কি তুই সেই রাজু? আর তোরা? আমি মিরাজুলের ছেলে তানভীর, যাকে তুই বিচুটি পাতা লাগিয়েছিলি ছোটবেলায়, মনে কর।
শৈশবে সেই হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পেয়ে ইহান খুশিতে যেন প্রায় লাফিয়ে উঠল। 20 বছর আগে সেই স্মৃতিগুলো এক নিমিষেই রঙিন হয়ে চোখের সামনে ভেসে উঠল ওর। ইহান আর নিজেকে ধরে রাখতে পারে না, সে সবাইকে জড়িয়ে ধরে। আনন্দে তার চোখের কোণে পানি চলে আসলো। বাউনি বাজারের কোলাহল পেছনে ফেলে ইহান মেঠো পথ ধরে এগোতে থাকে। সূর্য তখন পাটে বসছে, আকাশের কোণে লালচে মেঘের ঘন ঘটা, রাস্তার দুপাশে ঘন সুপারি আর নারকেল গাছের সারি। যত সে এগোচ্ছে বুকটা তত বেশি দুরু দুরু করে কাঁপছে। 20টা বছর কম সময় নয়। শেষ পর্যন্ত সে এসে দাঁড়ায় একটা জীর্ণ বাড়ির সামনে। তানভীরের বলা ঠিকানাতে এসে গেছে। বাড়িটার দিকে তাকালো ইহান। ভাঙাচোরা টিনের চাল, মাটির দেয়ালের অনেক জায়গায় পলেস্তারা খসে পড়েছে। চারপাশটা পুরনো সুপারি গাছের ডাল আর কিঞ্চি দিয়ে বেড়া দেয়া। উঠানের এক কোণে একটা ফুল গাছ, আর বারান্দায় টিম টিম করে জ্বলছে একটা বাতি। বারান্দার এক কোণে জায়নামাজে বসে আছে এক বৃদ্ধ, সাদা দাঁড়িয়ে, কপালে সেজদার চিহ্ন। তিনি ইহানের বাবা আনাস আহমেদ। মাগরিবের নামাজ শেষ করে তিনি চোখ বন্ধ করে তসবিহ পাঠ করছে। ইহান গেটের কাছে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখ ভিজে আসে। এই মানুষটার কাঁধে চড়ে সে একসময় পুরো গ্রাম ঘুরে বেড়াতো, আর আজ সেই মানুষটা কতটা নুয়ে পড়েছে। হঠাৎ নীরবতা ভেঙে একটা মোটর সাইকেলের বিকট শব্দ শোনা যায়। আনাসের বাড়ির উঠানে এসে থামে একটি বাইক। বাইক থেকে নামে মেম্বার মজিদ, তার পেছনে আরও দুজন তাগড়া লোক। মজিদ মেম্বারের পরনে ধপধপে সাদা পাঞ্জাবি, কিন্তু চোখে মুখে শয়তানি হাসি। আনাস আহমেদ তসবিহ পাঠ থামিয়ে ধীরপদে উঠে দাঁড়ালো, তার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যায়। কিরে আনাস, তসবিও টিপলে কি আর টাকা আকাশ থেকে পড়বে? অনেকদিন তো হলো, জমির বকেয়া টাকাটা বের কর এবার। মেম্বার সাহেব, একটু সময় দেন। এবার জমিতে ধান ভালো হয় নাই, পোকামাকড় লেগে সব শেষ হয়ে গেছে। আর কয়েকটা দিন সবুর করেন, আমি যেইখান থেকে পারি জোগাড় করে দিব। সময়? তোকে সময় দিতে দিতে আমার জান কয়লা হয়ে গেল। তোর মতো ফকিরনির কথা বিশ্বাস করে আমি আর কত লস খাবো। হয় আজ টাকা দিবি, না হয় এই ভিটে ছাড়বি। আনাস আহমেদ কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত দুটো কাঁপছে। মজিদ মেম্বার এবার আরও হিংস্র হয়ে ওঠে। মজিদ তার গালে চড় দেয়, এরপর সে ইশারায় তার লোকদের কিছু একটা বলে। লোকগুলো বারান্দায় উঠে আনাস আহমেদের বাসার মোড়াটা লাথি দিয়ে ফেলে দেয়। উঠোনের কোণে থাকা মাটির কলসিটা আছাড় দিয়ে ভেঙে চুরমার করে ফেলে। আনাসের স্ত্রী ঘরের ভেতরে চুপ করে বসে দেখছে। শোন বুড়ো হাবড়া, তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, 3 দিনের মধ্যে যদি টাকা না পাই তবে এই সুপারি গাছের বেড়া দিয়ে তোর পিঠের চামড়া তুলে ফেলবো। এই ভাঙাচোরা ঘরে থাকার শখ মিটিয়ে দেবো এক নিমিষে। তোর বাড়ির জমি দখল করব। সুরের বাচ্চা মাথার চোদ, টাকা নয় তো জমি দিবি, বুঝেছিস? মজিদ মেম্বার একগাদা নোংরা গালিগালাজ করে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ধুলোর আস্তরণ পড়ে যায় আনাস আহমেদের সাদা পাঞ্জাবিতে। তিনি নিস্তব্ধ হয়ে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। অসহায়ত্বের এক চরম শিখরে দাঁড়িয়ে থাকা মানুষটির কাঁধগুলো যেন আরও বেশি নুয়ে পড়েছে। তার দীর্ঘশ্বাস বাতাসের সাথে মিশে এক করুণ সুর তৈরি করে। রুবাইয়া খাতুন বের হয় ঘর থেকে। ওগো, এখন আমাদের কি হবে? তুমি বাইরে আইসো কেন? মানুষজনের সামনে আইবা না ইহানের মা। কিন্তু মেম্বার তো কইয়ে দিছে 3 দিন পর টাকা না পাইলে বাড়ি ছাড়তে হইব। তখন তো আমাকেও বাইরে থাকতে হইব। ইহানের বাবা, চিন্তা করো না, আল্লাহ সব ঠিক কইরা দেবে। তুমি অসুস্থ শরীর নিয়ে বাইর হইও না, ভাববাও না। দেখি মহাজনের থেকে কিছু টাকা ধার লিমু। মহাজন কেন? অত্র গ্রামের কেউ আমাকে টাকা ধার দিব না। সবাই আমাকে আগে অনেক টাকা পায়, ধার দেনা কইরা আর কত চলতে পারমু? একবার কি আশিকের লগে কথা বলুন যায় না? না, ওই কোলাঙ্গার জানোয়ারের বাচ্চার সাথে কোনো কথা নেই। যে ছেলে মা বাবাকে দেখে না, বউয়ের কথায় উঠে বসে, মা বাবাকে ফেলে রাখে, তার মতো জানোয়ার পয়দা করাটাও ভুল ছিল। ছোট ছেলেটারে 20 বছর আগে ভুল বুঝা ওই আশিকের কথা শুনে বাড়ি থেকে বের করে দিছিলাম। ছেলেটা আমার আজও ফিরল না, হয়তো দুনিয়াতেই নাই। 10 বছর বয়সে বাড়ি ছেড়ে গেছিল। কই থাকবে, কি খাবে? হয়তো ময়রা গেছে ইহান, নয়তো সে একদিন ঠিকই আসতো। আনাস আহমেদের গলা ধরে আসে। 20 বছর আগে বড় ছেলে আশিক আর চাচাতো বোন রিমার মিথ্যে অপবাদে তিনি তার 10 বছরের ছোট্ট ছেলে ইহানকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অপরাধবোধ তাকে প্রতিটা রাতে কুরে কুরে খায়। রুবাইয়া খাতুন আঁচল দিয়ে চোখ মুছে। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে ইহান ধীর পায়ে উঠোনের আলোয় এসে দাঁড়ালো।
তার বাবার এই জীর্ণ অবস্থা দেখে সে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। মেম্বার চলে যাওয়ার পর সে ধীর পায়ে উঠোনে প্রবেশ করে। ভাঙা কলসের টুকরোগুলো মারিয়ে সে বারান্দার কাছে গিয়ে দাঁড়ায়। আনাস আহমেদ তখনও নিচের দিকে তাকিয়ে আছে, ঝাপসা চোখে হয়তো নিজের দুর্ভাগ্যের কথা ভাবছে। ছায়া মূর্তি দেখে তিনি ভাবেন মেম্বার বুঝিয়ে ফিরে এসেছে। বাবা মেম্বার সাহেব, বললাম তো কিছুদিন পর টাকাটা শোধ করব। জমিতে এবার লাভ হয় নাই। বিশ্বাস করেন, আমি মিথ্যে বলছি না। আমাকে আর মারধর করবেন না। বাবার মুখে এই করুণ আকুতি শুনে ইহান আর নিজেকে সামলাতে পারে না। রুবাইয়াও ঘুরে তাকালো। ইহান হু হু করে কেঁদে ফেলে। 20 বছর পর সে বাড়িতে ফিরেছে। ভেবেছিল বাবা মায়ের মুখে হাসি দেখবে, অথচ দেখলো তার বাবা ঋণের দায়ে এক লম্পট মেম্বারের সামনে মাথা নত করে আছে। ইহান দৌড়ে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ে। বাবা, আমি ইহান, তোমার ছোট ছেলে ইহান ফিরে এসেছে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাদের পাশে থাকতে পারিনি বলে। আনাস আহমেদ চমকে ওঠে। রুবাইয়া দৌড়ে আসে কাছে। আনাস কাঁপা কাঁপা হাতে ইহানের মুখটা উঁচিয়ে ধরে। বাল্বের অস্পষ্ট আলোয় তিনি তার ছেলেকে চেনার চেষ্টা করে। তার চোখের পানি গড়িয়ে পড়ে ইহানের কপালে। 20 বছর আগের সেই ছোট্ট ইহান আজ জোয়ান যুবক হয়ে তার সামনে দাঁড়িয়ে। ইহান, তুই সত্যি ফিরেছিস বাপ? আমি তো ভেবেছিলাম তোকে আর ইহজন্মে দেখতে পাবো না। তুই এতদিন কোথায় ছিলি বাবা? ওরে আমার ইহান রে, তোর জন্য আমার কলিজাটা পুড়ে যায় বাবা। কোথায় ছিলি তুই? ইহান মা বাবার হাত দুটো নিজের গালে চেপে ধরে। বাবার রুক্ষ খসখসে হাতগুলো তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয়। মায়ের নরম হাতটা সে চেপে রাখে। সে বুঝতে পারে এই 20 বছরে তার বাবা শুধু বয়সের ভারে নয়, বরং অভাব আর অপমানের ভারে কুঁকড়ে গেছে। আর তার মা খালি পেটে থেকে অসুস্থতা বাড়িয়েছে। বাড়ির এই দৈনন্দশা, সুপারি গাছের ভাঙা বেড়া আর বাবার এই ভয়ার্ত কণ্ঠস্বর ইহানের বুকে তীরের মতো বিচ্ছে। মাগরিবের অন্ধকার তখন গাঢ় হয়ে নেমেছে। ভাঙাচোরা বাড়িটার উঠানে দাঁড়িয়ে বাবা মা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাছে। ইহানের মা রুবাইয়া খাতুন যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। দীর্ঘ 20 বছরের জমানো হাহাকার আর অসুস্থতা এক নিমেষেই উধাও হয়ে গেল তার। তিনি ইহানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে শুরু করে। 20 বছর আগে যে 10 বছরের ছেলেকে বুক থেকে ছিঁড়ে বের করে দেয়া হয়েছিল, আজ সে এক বৌন যুবক হয়ে ঘরের সামনে দাঁড়িয়ে। রুবাইয়া খাতুন ইহানের মুখটা দুহাতে ধরে বারবার চুমু খেল। তুই সত্যিই ফিরেছিস বাপ? আমার ইহান ফিরে আসছে। ওগো, আমার কলিজার টুকরা ফিরে আসছে। আনাসের চোখ দিয়েও গড়িয়ে পড়ছে অনুতাপের পানি। তিনি অপরাধীর মতো মাথা নিচু করে নিজের ছেলের দিকে তাকাচ্ছে। রুবাইয়া খাতুন কাঁদতে কাঁদতে ইহানকে ঘরের ভেতরে নিয়ে বসালো। ভাঙাচোরা ঘরের এক কোণে ছেঁড়া মাদুর পেতে ইহানকে বসিয়ে মা তার দীর্ঘদিনের জমানো কষ্টের কথা বলতে থাকে। তোর বড় ভাই আশিক এখন আর আমাদের সাথে থাকে না রে বাবা। সে বিয়ে করে বউ নিয়ে বাউনি বাজারের দিকে একটা বড় পাকা বাড়ি করে আলাদা হয়ে গেছে। সেখানে সে অনেক বড় একটা চাকরিও করে, কিন্তু আমাদের সে কোনোদিনও একবেলা ভালো করে দেখে না। ওর বউটা আমাদের একদমই সহ্য করতে পারে না। সে একদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আশিক কি আমাদের সাথে থাকবে নাকি তার সাথে। আশিক তখন তার বউকেই বেছে নিয়ে আমাদের এই বাড়ি ফেলে চলে গেল। ও চলে যাওয়ার পর আমি অনেক কষ্টে অন্যের জমিতে চাষ করে সংসার চালাই রে। কিন্তু বয়সের ভারে এখন আর শরীরে কুলায় না। তুই আজ হঠাৎ 20 বছর পর ফিরে আসলি, অথচ তোকে খাওয়ানোর মতো ঘরে কেবল চাল ছাড়া আর কিচ্ছু নেই। বাড়িতে কোনো বাজার নেই। জমির পাশে কয়েকটা বেগুন গাছে ছোট ছোট কিছু বেগুন আছে। এসব কি আর তুই খেতে পারবি বাবা? বাবা মায়ের এমন করুণ অবস্থা দেখে ইহানের বুক ফেটে যাচ্ছিল। সে অঝরে কাঁদতে কাঁদতে তাদের জড়িয়ে ধরে। গত 20 বছরে সেই শহরের ফুটপাতে আর মানুষের লাঠিঝাঁটা খেয়ে বড় হয়েছে ঠিকই, কিন্তু নিজের শিকড়ের এই দৈনন্দশা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। সে চোখের পানি মুছে সোজা হয়ে বসে এবং 20 বছর আগেই ঘটে যাওয়া সেই ভয়াবহ রাতের সত্যিটা বলতে শুরু করে। সব খেতে পারবো আমি, তবে বাবা 20 বছর আগে আমি নিজে থেকে চলে যাইনি। সেদিন রাতে তোমার ছোট ভাই, মানে আমার কাকার মেয়ে রিমা আর আশিক ভাই পুকুর পাড়ে বসে কিছু একটা করছিল। আমি ভুল করে সেটা দেখে ফেলেছিলাম। রিমা আর আশিক মিলে আমাকে সেখানে আটকে ফেলে। আমি যখন তোমাদের সব বলে দিতে চেয়েছিলাম, তখন রিমা উল্টো চিৎকার করে সবাইকে ডেকে জানিয়েছিল যে আমি নাকি তাকে একা পেয়ে জোর করে
কিছু করতে গিয়েছিলাম। এমনকি সে বলেছিল আমি নাকি তার গালে চুমু খেয়েছি। আশিক ভাইও সাক্ষী হিসেবে তোমাদের সামনে বলেছিল যে সে নিজ চোখে এসব দেখেছে। তোমরা দুবার না ভেবে তখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। ছেলের মুখে এই সত্যিটা শুনে আনাস আহমেদ আর রুবাইয়া খাতুন যেন চুপ হয়ে গেল। নিজের বড় ছেলের এমন মিথ্যে কথা শুনে আনাস আহমেদ লজ্জায় আর ঘৃণায় মাটির সাথে মিশে যাচ্ছিল। তারা বুঝতে পারে ছোট্ট এক শিশুকে তারা কতটা বড় অবিচারে মুখে ঠেলে দিয়েছিল। ইহান বলে, তোমাদের থেকে বিদায় নিয়ে আমি সোজা শহরে চলে যাই। সেখানে এক চাচার কাছে আমি আশ্রয় পাই। লোকটা সারাদিন রিক্সা চালাতো আর আমাকে নিজের সন্তানের মতো আগলে রাখত। তার সহায়তায় আমি পড়াশোনা করতাম এবং নিজের খরচ নিজে চালানোর জন্য অনেক কষ্টে ছোটোখাটো কাজ করে বড় হয়েছি। চিন্তা করো না বাবা, আমি ফিরে এসেছি। তোমাদের সব অভাব আমি দূর করব। কিন্তু বাবা, ওই মেম্বারটা আমাদের সাথে এমন ব্যবহার করলো কেন? ওই মজিদ মেম্বার অনেক ভয়ঙ্কর লোক রে বাবা। ওর ভাই মুন্না এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী। সে সারা গ্রামে ঝামেলা করে বেড়ায় এবং মানুষকে জিম্মি করে রাখে। ওদের কাছে আমাদের জমির টাকা বকেয়া আছে বলেই ওরা আজ বাড়িতে এসে এমন তাণ্ডব চালিয়ে গেল। ইহান জানালার বাইরে অন্ধকার মেঠো পথের দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে এখন আর কোনো ভয় নেই, বরং সেখানে খেলা করছে এক সুপ্ত আগুন। সে বুঝতে পারে এই বাউনি বাজার আর শরীফনগর গ্রামে টিকে থাকতে হলে তাকে কেবল আবেগ দিয়ে চললে হবে না। পরের দিন সকালে ইহান বাউনি বাজারে আসে বাজার করতে। দীর্ঘ ২০ বছর পর সে তার বাবা মায়ের জন্য নিজের হাতে বাজার করবে ভেবে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মনে। বাজারে ঢুকেই সে এদিক সেদিক তাকাতে থাকে। তানবীর, শফিক কিংবা রাজু কাউকেই সে খুঁজে পায় না। এমনকি চারপাশটা একটু ভালো করে দেখে নিয়ে সে নিশ্চিত হয় যে হৃদিতা বা তার বান্ধবীরাও আশেপাশে নেই। নিজেকে বেশ চিন্তামুক্ত মনে হওয়ায় ইহান বাজারের এক কোণে থাকা একটি দোকানে আয়েশ করে বসে চা খেতে শুরু করে। চায়ের কাপে শেষ চুমুকটা দেবে ঠিক তখনই হৃদিতা তার দলবল নিয়ে ইহানের সামনে এসে হাজির হয়। তাদের প্রত্যেকের চোখে মুখে আজ এক অদ্ভুত হাসি। ইহান কিছু একটা বলতে যাবে, এর মধ্যেই হৃদিতা কোমরে হাত দিয়ে মুখ বাঁকিয়ে কথা বলা শুরু করে। কিরে, কাল না আমার সামনে খুব বড় গলায় বলেছিলি তুই ভাইয়ার ডান হাত? কই, ভাইয়াকে তোর কথা জিজ্ঞেস করলে ভাইয়া বললো ইহান নামে তার আমাদের দলে কোনো সন্ত্রাসীই নেই। হৃদিতার কথা শুনে ইহানের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। সে বুঝতে পারে যে এই মেয়েটি অনেক বেশি চতুর, কারণ সে গত রাতেই তার ভাই মুন্নার কাছ থেকে সব তথ্য জেনে নিয়েছে। এখন আর কোনোভাবেই নতুন করে চাপাবাজি করার সুযোগ নেই দেখে ইহান মনে মনে একটু দমে যায়। হৃদিতার পাশে দাঁড়িয়ে থাকা তানিয়া এবার আরও এক ধাপ এগিয়ে আসে। আমাদের সঙ্গে ফাজলামো করার জন্য তোকে এখন বাজারের সবার সামনে কান ধরে 50 বার ওঠবোস করতে হবে। নে জলদি শুরু কর। ইহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বাজারের এই ভরা মজলিসে সবার সামনে 50 বার কান ধরে উঠবোস করা মানে হলো নিজের মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দেয়া। এর ওপর বন্ধুরা যদি এই দৃশ্য দেখে ফেলে তবে তো সারা জীবন তাদের কাছে হাসি তামাশার পাত্র হতে হবে। সে পালানোর পথ খুঁজছিল, কিন্তু হৃদিতার রাগী দৃষ্টি তাকে আটকে ফেলে। এখন তুই কান ধরবি নাকি ভাইয়াকে ডেকে এনে তোর রাম ধোলাই দেবো? হ্যাঁ, দেখুন, আপনারা আমাকে যত ধনী পরিবারের ছেলে ভাবছেন, আমি আসলে তা না। আমি এই গ্রামেরই সামান্য একজন কৃষকের ছেলে। তবে কোনো অন্যায়ভাবে কাউকে হেনস্থা করতে দেখলে নিজেকে সংযত রাখতে পারি না। অন্যের ঝামেলায় নিজেই জড়িয়ে যাই। কাল কিছুটা রেগেই আপনাকে 2-1টা ভুলভাল কথা বলছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এই যে হৃদিতা ম্যাম, আপনি তো মুন্না ভাইয়ের বোন। চাইলে যে কাউকে মারধর করে বাজার থেকে বের করে দিতে পারবেন। আজ আমাকেও বলছেন বাজারের সবার সামনে 50 বার কান ধরে উঠবোস করতে। আমার কৃষক বাবা যদি জানতে পারে তার ছেলে বাজারের মাঝখানে সবার সামনে কান ধরে উঠবোস করেছে, তাহলে কতটা আঘাত সে পাবে একবারও ভাবতে পারছেন? ইহানের এই হঠাৎ পরিবর্তন, শান্ত আর দুঃখী রূপ দেখে হৃদিতা একদম নিশ্চুপ হয়ে যায়। তার সেই তর্জন গর্জন যেন এক মুহূর্তেই উবে যায়। ইহান আরও এক ধাপ বাড়িয়ে বলতে থাকে, আপনার সন্ত্রাসী ভাইয়ের ক্ষমতার বড়াই দেখিয়ে আমাদের মতো অসহায় গরিব সাধারণ ছেলেকে এইভাবে অসম্মানের মুখে ফেলে দেবেন না প্লিজ। ইহানের এই আবেগঘন কথাগুলো তানিয়ার হৃদয়ে গিয়ে বিঁধল। সে বেশ ইমোশনাল হয়ে পড়ে। সরি, আমাদের ভুল হয়েছে। আমরা আসলে এত কিছু বুঝে উঠতে পারিনি।
রিদিতাও ইহানের এমন অসহায় আত্মসমর্পণ দেখে আর রাগ ধরে রাখতে পারে না। সেও অনেকটা নরম সুরে কথা বলে ওঠে। আমিও এত কিছু বুঝে উঠতে পারিনি, সরি। যদি পারেন তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিন, আর না পারলে তাদের অন্তত হেনস্থা কইরেন না প্লিজ। ইহানের এই ইমোশনাল ডায়লগ সরিয়ে রিদিতা আর তানিয়া দুজনেই প্রায় আধো কান্নার মতো অবস্থা করে ফেলে। ইহান নিজেই অবাক হয়ে যায় যে সে কিভাবে এত সুন্দর করে কথাগুলো সাজিয়ে বলল। সে আর সেখানে দাঁড়ায় না, দ্রুত পায়ে সেখান থেকে চলে আসে। বাজারের অপর প্রান্তে আসতেই সে দেখে তার বন্ধুরা এক জায়গায় বসে আছে। ইহান আজ অনেক টাকার বাজার করেছে, হাতে বিশাল বিশাল বাজারের ব্যাগ দেখে বন্ধুরা অবাক হয়। কিরে রিদিতার সাথে তো কি কথা বললি যে সে তোকে ছেড়ে দিল? আরে কিছু না, পাম মেরে ইমোশনাল কথা বলে তাকে কাত করেছি। ইহানের কথা শুনে রাজু আর শফিক হো হো করে হাসতে থাকে। ঠিক সেই সময় বাজারের সামনের রাস্তা দিয়ে মসজিদ মেম্বারকে দলবল নিয়ে আসতে দেখা যায়। ইহান তাকে দেখিয়ে বন্ধুদের জিজ্ঞেস করে, এই যে এত লোকজন আসছে, সামনে এটা কে রে? ও হলো মুন্না খানের ভাই, মসজিদ মেম্বার। তোর বাবার সাথে তো ওর ঝামেলা হয়ে গেছে ইহান। মসজিদ মেম্বারকে দেখেই ইহানের চোখ মুখ আবারও কালো হয়ে ওঠে। সে হাতের বাজারের ব্যাগগুলো শফিকের দিকে বাড়িয়ে দিয়ে বলে, শফিক, এই ব্যাগগুলো ধর, বাজারটা আমাদের বাড়িতে রেখে আয়, আমার কিছু জরুরি কাজ আছে। শফিক এগিয়ে এসে ব্যাগগুলো হাতে নিল। বড় বড় দুটো কাতলা মাছ, সাথে গরু ও খাসির মাংস, প্রয়োজনীয় যা যা লাগে সব এনে দিয়েছে সে। শফিক চলে যায়। তুই কি এখন মেম্বার সামনে যাবি নাকি? দেখা যাক মেম্বারেরা কোথায় যাচ্ছে। ও সামনে ওর অফিসে। মেম্বার কিন্তু খুব খারাপ লোক, সাবধানে থাকিস। আমি জানি তাকে কিভাবে সামলাতে হবে। আমরা কি তোর সঙ্গে থাকবো? না, অপেক্ষা কর। ইহান কথাটা বলে উঠে দাঁড়ালো, তারপর মেম্বারের অফিসের দিকে যায়। বাউনি বাজারের এক কোণে মসজিদ মেম্বারের অফিস। চারপাশটা সাধারণ হলেও মেম্বারের এই ঘরটা আধুনিক সুযোগ সুবিধায় ঠাসা। দরজায় কালো কাঁচ লাগানো, যার ফলে বাইরে থেকে ভেতরের কোনো কিছুই দেখা যায় না। ইহান ধীর পায়ে এগিয়ে গিয়ে সেই কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসি লাগানো, এসির হিমশীতল বাতাস তার শরীরে এসে লাগে, কিন্তু তার ভেতরে তপ্ত আগুন তাতে কমে না। রুমের মাঝখানে মসজিদ মেম্বার আয়েশ করে ঘুরন্ত চেয়ারে বসে চা আর সিগারেট খাচ্ছে। তাকে ঘিরে 7-8 জন বলিষ্ঠ লোক দাঁড়িয়ে আছে, যাদের চোখে মুখে অপরাধী ছাপ স্পষ্ট। ইহানকে ভেতরে ঢুকতে দেখে মজিদ ভ্রু কুঁচকে তাকায়। কে তুমি? এখানে কি চাই? সবার সাথে আমি কথা বলি না। ইহান কোনো কথা বলে না। সে ধীর স্থিরভাবে এগিয়ে গিয়ে মেম্বারের টেবিলের দিকে ঠিক সামনে দাঁড়ায়। তার শান্ত দৃষ্টির আড়ালে যে কি পরিমাণ ধ্বংসাত্মক পরিকল্পনা চলছে তা উপস্থিত কেউ কল্পনাও করতে পারে না। সে নরম স্বরে বলে, আমি কৃষক আনাস আহমেদের ছেলে। আনাস আহমেদের নাম শুনতেই মসজিদ মেম্বার হেসে ওঠে। সে সিগারেটের ধোঁয়া ইহানের মুখের দিকে ছেড়ে দিয়ে কুৎসিতভাবে গালি দিয়ে বলে, ও তুই ওই মাদার আনাসের ছেলে? শালার টাকা পায় 50,000, তা তো দেয় না। শুয়োরের বাচ্চা, আজকে ছেলে পাঠিয়েছে ভিক্ষা চাইতে নাকি? তা তুই কোন ছেলে রে? ছোট ছেলে, যে 20 বছর আগে বাড়ি থেকে চলে গিয়েছিল। ও, তার টাকা কি এনেছিস? হ্যাঁ, এই নিন 50,000 টাকা। ইহান পকেট থেকে 50,000 টাকার বান্ডিল বের করে টেবিলের ওপর ধরে। মসজিদের চোখ লোভে চকচক করে ওঠে। সে যখন হাত বাড়িয়ে টাকাটা নিতে যায়, ইহান তখনই তা সরিয়ে নিল। মসজিদ মেম্বার থতমত খেয়ে যায়। টাকা তো পাবেনি, কিন্তু তার আগে আমার বাবাকে যে মারধর করেছেন, তার জন্য তার পা ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। কথাটা শোনা মাত্রই মসজিদ মেম্বারের চেহারার রং বদলে যায়। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিল চাপড়ে চিৎকার করে ওঠে, খানকির পোলা, তোর এত বড় সাহস! চিনিস তুই আমারে? তোর এই ফকিনি কৃষকের বাপের কাছে আমি পা ধরে মাপ চাইবো? তাহলে টাকা পাবেন না। মসজিদ মেম্বার ইশারায় তার পাশে দাঁড়িয়ে থাকা সজীব নামের ছেলেটিকে কিছু একটা বলে। সজীব এগিয়ে এসে ইহানের শার্টের গলায় শক্ত করে চেপে ধরে। মসজিদ এবার দাঁত কিরমির করে বলতে থাকে, তোর ওই বাপকে মেরেছি কারণ 4 বছর সে আমার টাকা আটকে রেখেছে। তুই টাকা না দিলে তোকে জ্যান্ত কবর দেবো। ইহান মুস্কি হাসে। সে পকেট থেকে আরো 50,000-এর একটা বান্ডিল টাকা বের করে টেবিলের ওপর রাখে, তারপর বলে, নিন, 4 বছরের জন্য সুদ সমেত আরো 50,000 দিলাম। এবার মাপ চাইবেন কিনা বলুন। পাওনা টাকা পাইলেন, 4 বছরের জন্য জরিমানাও দিলাম। এবার তো মাপ চাইতে হবে, জলদি যান। তোর সাহস কম না? আমার লোক তোকে ধরে রেখেছে, তারপরে তুই বড় বড় কথা বলছিস। মার শালাকে।
মজিদ মেম্বারের হুকুম পাওয়া মাত্রই সজীব যখন ইহানকে আঘাত করতে যায় তখনই শুরু হয় বিভৎস এক ঘটনা। ইহান 1 সেকেন্ডের ভিতরে সজীবের কবজিটা ধরে ফেলে এবং জোরে শক্তি দিয়ে তা উল্টো দিকে মুচড়ে দেয়। খট করে হাড় ভাঙার শব্দে পুরো রোম স্তব্ধ হয়ে যায়। সজীব ব্যথায় চিৎকার দেওয়ার সুযোগটুকু পায় না। ইহান তাকে টেবিলের ওপর মাথাটা চেপে ধরে টেবিলের ওপর থাকা ভারী ব্রোঞ্জের পেপার ওয়েটটা হাতে তুলে নেয়। কোনো দয়ামায়া ছাড়াই সে সজীবের কপালে আর নাকে জোরে আঘাত করতে থাকে। প্রথম আঘাতেই সজীবের নাক থেতলে গিয়ে গলগল করে রক্ত বের হতে শুরু করে। ইহান থামে না, সে সাইকোপ্যাথের মতো বারবার সজীবের মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না তার মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে আসে। টেবিলের ওপর টাকার বান্ডিলগুলো সজীবের তাজা রক্তে ভিজে একাকার হয়ে যায়। সজীবের নিথর দেহটা মেঝেতে পড়ে গেলেও ইহান একবার তার গলার ওপর দাঁড়িয়ে হাড়গুলো গুড়িয়ে দেয়। মজিদ মেম্বার আর তার সাঙ্গপাঙ্গরা এই দৃশ্য দেখে একদম স্থির হয়ে গেল। তারা কেউ বিশ্বাস করতে পারছে না যে এক মুহূর্তের মধ্যে কি ঘটে গেল। ইহানের সারা মুখে সজীবের রক্তের ছিটা লেগে আছে। সেবার শান্ত চোখে মেম্বারের বাকি লোকদের দিকে তাকালো। নাহিদ আর শাহিন লাঠি নিয়ে এগিয়ে আসতেই ইহান টেবিলের কোণে থাকা কাচের ফুলদানিটা ভেঙে তাদের চোখের ভেতর গেঁথে দেয়। নাহিদ তার চোখের মণি নিয়ে চিৎকার করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে। ইহান পাশ থেকে একটা স্টেপলার মেশিন তুলে নিয়ে শাহিনের গলায় বিধিয়ে দেয় এবং বারবার চাপ দিয়ে তার শ্বাসনালী ছিঁড়ে ফেলে। শাহিন নিজের গলা চেপে ধরে ছটফট করতে থাকে। রক্তে এসির ঠান্ডা ঘরটা পচা গন্ধে ভরে যায়। নাইম আর নাদির এবার পেছন থেকে ইহানকে ধরার চেষ্টা করে। ইহান টেবিল থেকে একটা কাঁচি হাতে নিয়ে পেছন ফিরে নাইমের পেটে একের পর এক আঘাত করতে থাকে। কাঁচিটা নাইমের লিভার আর পাকস্থলী ফুটো করে দেয়। ইহান এখানেই ক্ষান্ত হয় না, সে নাইমের কানটা দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে। নাদির ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে ইহান তার পায়ের গোড়ালির হাত দিয়ে ধরে খ্যাস করে মোচড় দেয় এবং নাদিরের গাল কামড়ে ছিঁড়ে মাংস বের করে আনে। রোমের মেঝে এখন লাশের স্তূপে পরিণত হয়েছে। কারো চোখ উপড়ে গেছে, কারো নাক নেই, কারো গলা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই বিভৎসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। ইহান প্রতিটি মানুষকে মারার সময় তাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোতে আঘাত করেছে যাতে তারা অসহ্য যন্ত্রণায় মারা যায়। মেম্বার মজিদ তখন নিজের চেয়ারে স্ট্যাচু হয়ে বসে আছে। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। সে নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার সামনে যে দৃশ্য ঘটছে তা কোনো মানুষের কাজ হতে পারে না। ইহান ধীর পায়ে এগিয়ে গিয়ে মজিদের সামনে রাখা চায়ের কাপটা হাতে নেয়। তার হাত রক্তে মাখামাখি। সে কাপের রক্ত মেশানো চায়ে এক চুমুক দেয় এবং মজিদের চোখের দিকে তাকিয়ে এক বিভৎস হাসি দিল। মজিদ মেম্বার এবার বুঝতে পারে যে সে যে আগুনের সাথে খেলছিল তা আজ তাকেই ছাই করে দেবে। ঘরের দেয়ালে দেয়ালে এখন কেবল রক্তের ছাপ। 20 বছর আগে যে শান্ত ছেলেটিকে তারা বের করে দিয়েছিল সে আজ আজরাইল হয়ে ফিরে এসেছে তার বাবার অপমানের বদলা নিতে। কি হলো মেম্বার সাহেব, ভয় পাচ্ছেন? আমাকে ছেড়ে দাও, আমি তোমার বাবার সব দেনা মাফ করে দিচ্ছি। মাফ তো আপনি করবেনই, কিন্তু তার আগে এই রক্তগুলো একটু পরখ করে দেখুন। তুমি কি মানুষ? মানুষ বলে মনে হয় না আমাকে। মেম্বার সাহেব, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ মারা গেছিল। দেশে অনেক বড় নিউজ হয়েছিল। তাকে মারছিলাম আমি। আর তুই তো শালা একটা চুনোপটি। তোকে মারার পর তোর অফিসের নিশানাও খুঁজে পাওয়া যাবে না। আমাকে মেরো না প্লিজ ভাই, আমি তোমার বাবাকে গিয়ে পায়ে ধরবো। ওসব পরে হবে, আগে জুতোটা পরিষ্কার কর আমার। মজিদ উঠে দাঁড়ালো, নিজের শার্ট খুলে ইহানের সারা গা মুছে দিতে থাকে আর ইহান হাসতে থাকে। এই গল্পটির লেখক আবির হাসান নিলয়ের লেখা। মেথড স্টোরি চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গল্পের সব দায়িত্ব মেথড স্টোরি চ্যানেলের, তাই না বলে কপি করা সম্পূর্ণ নিষেধ। মজিদ মেম্বারের অফিসে ধ্বংসলীলা চালিয়ে ইহান যখন বাইরে বেরিয়ে আসে তখন তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই। ভেতর থেকে সে পানি দিয়ে সব রক্ত মুছে এসেছে। সে চারপাশে তাকায়, ভেতরে কি হয়েছে কেউ জানে না। তার ভাই আশিক এ বাজারেই থাকে। সে গন্তব্য ঠিক করে বাউনি বাজারের পাকা বাড়ির দিকে। বেশ কিছু সময় পর ইহান ঠিকানা খুঁজে বের করেছে। বাড়ির সামনে গিয়ে সে লক্ষ্য করে এটি তার বড় ভাই আশিকের বাড়ি। চকচকে টাইলস আর বড় গেট দেখে ইহানের মনে পড়ে যায় তার বাবার সেই জীর্ণ ঘরের কথা। সে সোজা ভেতরে প্রবেশ করে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ড্রয়িং রুমে আয়েশ করে বসে চা খাচ্ছিল আশিক। হঠাৎ অপরিচিত এক যুবককে ঘরে ঢুকতে দেখে সে ভ্রু কুঁচকে উঠে দাঁড়ায়।
এই কে আপনি? এভাবে কারো অনুমতি ছাড়া ভেতরে ঢোকা কি আপনার ভদ্রতা? জলদি বের হন এখান থেকে। ইহান মুচকি হাসে। সে সোজা গিয়ে আশিকের উল্টো পাশের সোফায় বসে পড়ে এবং পা তুলে আরাম করে বসে। আশিক এবার বেশ রেগে যায়। আপনাকে বলছি বের হতেন, আপনি কি কানে শোনেন না? চাকর বাকরতে ডাকলে কিন্তু অপমানিত হয়ে বের হতে হবে। নিজের ছোট ভাইকেও কি আজকাল তুই চিনতে পারিস না আশিক ভাই? নাকি চিনতে চাইছিস না? 20 বছর আগে যাকে মিথ্যে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলি, আমি সেই ইহান। ইহানের নামটা শোনা মাত্রই আশিকের হাতের চায়ের কাপটা কাঁপতে থাকে। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায় এবং সে অবিশ্বাসের দৃষ্টিতে ইহানের দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় ভেতর থেকে দামি শাড়ি আর গহনা পরে বেরিয়ে আসে আশিকের বউ কণিকা। ইহানকে দেখে সে নাক সিটকে কথা বলতে শুরু করে। কি আশিক, এই বস্তির ছেলেটা এখানে কেন? কে সে? আমার ছোট ছোট ভাই। তোমার ছোট ভাই? তাই এখানে কেন? টাকা চাইতে এসেছে নাকি? শোনো, আমি কিন্তু কোনো বাহিরের লোককে বাড়িতে থাকতে দিব না। না মানে? একে জলদি বিদায় করো। আমার বাড়িতে এসব নোংরা মানুষ সহ্য হয় না। কণিকাকে দেখে ইহানের মেজাজ মুহূর্তেই আসমানে চড়ে যায়। সে কণিকার দিকে তাকাতেই কণিকা আরও বিরক্তির সাথে চিৎকার করতে থাকে। কি? তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? জানিস আমি কার মেয়ে? আমার বাবা এখানকার চেয়ারম্যান। তোর মতো ছোট লোকদের জ্যান্ত পুঁতে ফেলতে আমার বাবার 5 মিনিট সময়ও লাগবে না। বের কর এখান থেকে, যত সব আজাইরা লোক আসে। ইহান এবার আর সহ্য করতে পারল না। সে চোখের পলকে তার কালো রঙের বিদেশি পিস্তলটা বের করে কণিকার সামনে গিয়ে তার কপালের নলটা চেপে ধরল। কণিকা এবার ভয়ে চুপ হয়ে যায়। তার হাত পা কাঁপতে শুরু করেছে এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এইখান কি, তোরে আজ মেরে ফেলবো। চিনিস আমাকে? আমার মা বাবার সাথে যে খারাপ ব্যবহার তুই করেছিস তার জন্য এখন সরি বলবি, নয়তো তোর ওই চেয়ারম্যান বাবার লাশ দেখার আগে তোর মাথাটা উড়িয়ে দিব। মুখ সামলে কথা বলো। আমার বাবা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিচ্ছ। ইহান পিস্তলের সেফটি ক্যাসটা সরিয়ে কণিকার কপালে আরো জড়িয়ে চেপে ধরে। তার চোখ দিয়ে তখন যেন খুনের নেশা ঝরসে। তোর চেয়ারম্যানকে আমার সামনে এনে দাঁড় করালে আমি তাকেও গুনে গুনে গুলি করব। দাঁড়া, তোকে আজ এমন শিক্ষা দেব যে চেয়ারম্যান কেন আজ রাইলো তোকে বাঁচাতে আসবে না। আশিক, তুই যদি আমার মা বাবার সাথে করা সব অন্যায়ের জন্য এখন সরি না বলিস, সরি বলার পর তোরা দুজন দূর হয়ে যাবে। যে মানুষ দুটো তোরে বড় করছে, পড়াশোনা করিয়ে বড় করলো, একবার ভাবতো যদি তোর ছেলে বড় হবার পর তোদের সাথে এমন করে। আশিক এবার ইহানের পা জড়িয়ে ধরার চেষ্টা করে। সে বুঝতে পেরেছে যে ইহান আর সেই 10 বছরের বালক নেই, সে এখন এক জ্যান্ত শয়তান। কণিকাও ভয়ে অনুশোচনায় ডুকরে কেঁদে ওঠে এবং ইহানের পা ধরে ক্ষমা চাইতে থাকে। সরি ইহান, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে মেরো না। তোমার মা বাবার কাছে আমি মাপ চেয়ে নেব। এখন সরি বললে হবে না। তোদের দুজনের ছায়া যেন আর আমার মা বাবার আশেপাশে না দেখি। গেলাম আমি। ওদিকে আনাসের বাড়িতে বহুদিন পর খুশির আভাস লেগেছে। ইহানকে ফিরে পেয়ে রুবাইয়া খাতুন যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। তিনি আজ সকাল থেকে সুস্থ হয়ে গেছেন এবং গুনগুন করে গান গাইতে গাইতে রান্না শুরু করেছে। আনাস আহমেদ মাঠ থেকে একাটি ঘাস কেটে এনেছে তাদের সেই ছোট্ট ছাগলটাকে খাওয়ানোর জন্য। হঠাৎ বাড়ির উঠানে মজিদ মেম্বারকে আসতে দেখে তারা দুজনেই চমকে ওঠে। আনাস আহমেদ ঘাসের আটিটা পাশে রেখে আতঙ্কে বলে, আবার কেন আসছেন মেম্বার সাহেব? বললাম তো সময় দিন, আমি টাকা দিয়ে দেব। আমাদের আর মারধর করবেন না। মজিদ মেম্বার বাইক থেকে নেমে কোনো কথা না বলেই সোজা আনাস আহমেদের সামনে গিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে। সে আনাস আহমেদের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আনাস আহমেদ আর রুবাইয়া খাতুন আকাশ থেকে পড়ে। আজকের আগেও যে লোকটা বাঘের মতো গর্জন করছিল সেই এখন বিড়ালের মতো মিমিও করছে। আনাস ভাই, আমাকে মাফ করে দিন, আমি বড় গুনাহ করে ফেলেছি। আপনার টাকা লাগবে না, আমি বরং আপনাকে আরও টাকা দেবো। আমাকে দয়া করে পুলিশের হাতে দেবেন না। কি বলছেন মেম্বার সাহেব? আপনি আমার পা ধরছেন কেন? আমার মাথা তো কাজ করছে না। আমি আর কোনোদিন আপনার ছায়াও মারবো না, আমাকে ক্ষমা করে দিন।
মজিদ মেম্বার কাঁদতে থাকে এবং বারবার ক্ষমা চাইতে থাকে। সে ইহানের অফিসের সেই বিভৎস হত্যাকাণ্ডের কথা বলতে সাহস পায় না, কারণ ইহান তাকে হুমকি দিয়েছে যে মুখ খুললে তার পরিবারকেও একই পরিণতি ভোগ করতে হবে। রুবাইয়া আর আনাস একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না হুট করে এমন দাপুটে মেম্বার আজ কুকুরের মতো তাদের পায়ে পড়ে আছে। মজিদ মেম্বার কান্নাকাটি শেষ করে পকেট থেকে এক গাদা টাকা বের করে আনাস আহমেদের হাতে গুঁজে দেয় এবং এক মুহূর্ত দেরি না করে বাইক নিয়ে বিদ্যুৎ বেগে পালিয়ে যায়। উঠানে তখন শান্ত বাতাস বইছে। আনাস আহমেদ হাতের টাকার দিকে তাকিয়ে আর মজিদ মেম্বারের আচমকা পরিবর্তনের কথা ভেবে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রুবাইয়া খাতুন রান্নার হাঁড়িটা চুলা থেকে নামিয়ে উঠানে আসে। ওগো, ইহান আসার পর সব কিছু কেমন পাল্টে গেল। সে আসাতে তবে সত্যি আমাদের সব বিপদ কেটে গেল। আমি কিছুই বুঝতে পারছি না ইহানের মা। মেম্বার কেন এমন কান্নাকাটি করলো? চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। কিন্তু ইহান এখন কোথায়? সে কি বাড়ি ফিরবে না? বললো তো ওর বন্ধু যে একটু বাজারে আছে। ওই মেম্বারের চেহারাটা দেখলা? কেমন মরা মানুষের মতো ফ্যাকাশে হয়ে গেছে। সে যাই হোক, অন্তত আমাদের এই ভিটাটুকু রক্ষা পেল। ইহান ফিরলে ওকে সব জিজ্ঞেস করতে হবে। কেটে যায় কয়েকদিন। ইহান এখন নিয়মিত বাজারে যাতায়াত করে। সবার সাথে তার বেশ সখ্যতা গড়ে ওঠে। গ্রামের সাধারণ মানুষ তাকে বেশ পছন্দ করতে শুরু করেছে। তবে একটি বিষয় ইহান লক্ষ্য করে, সেদিনকার সেই ঘটনার পর রিদিতা আর আগের মতো ভাব দেখিয়ে বেড়ায় না। সেও অনেকটা শান্ত হয়ে গেছে। ইহানও যেচে পড়ে তার সাথে কথা বলতে যায় না, কারণ মুন্না সন্ত্রাসীর সাথে কোনো প্রকার সরাসরি ঝামেলায় জড়ানো এখন তার পরিকল্পনায় নেই। একদিন বাউনি বাজারে চায়ের দোকানে দাঁড়িয়ে ইহান নিজের ফোনে মগ্ন ছিল। রিদিতা কলেজে যাচ্ছিল। হঠাৎ সামনে পারফিউমের ঘ্রাণে সে মাথা তুলে তাকায়। সামনে রিদিতা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে আগের সেই রাগী রূপ নেই, বরং একরাশ স্নিগ্ধতা খেলা করছে। কেমন আছো? ইহান কিছুটা অপ্রস্তুত হয়ে ফোনটা পকেটে ঢুকায়, তারপর বলে, ভালো। আপনি কেমন আছেন? ইহানকে আপনি বলতে শুনে রিদিতা হেসে ওঠে। তার একগাল হাসিতে যেন দুপুরের রোদে ঝিলিক দিয়ে ওঠে। আচ্ছা, তুমি আমাকে আপনি বলে সম্বোধন কেন করছো? না, এমনি। ভাইয়ার কথা ভেবে ভয় পাও নাকি? ইহান একটু ম্লান হাসে। সে রিদিতার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দেয়, এই এলাকার সবাই তো আপনার ভাইকে দেখে ভয় পায়, তাহলে আমি কেন পাবো না? বাউনি বাজারে প্রথম যখন আসলে তখন তো হিরো হিরো ভাব ধরে চলেছো। তখনও তো জানতে আমি মুন্নার বোন, তারপরেও দুষ্টুমি ফাজলামো করেছো। তো এখন কি এমন হলো যে আমার সঙ্গে দেখা হলে কথাই বলছো না, পাশ কাটিয়ে চলে যাচ্ছ? তার মানে ভাইয়াকে দেখে তুমি একটু বেশি ভয় পাও? আপনি ঠিকই ধরেছেন। আমি আসলে ঝামেলায় পড়তে চাই না, সাধারণভাবেই চলতে বেশি পছন্দ করি। রিদিতা ইহানের সামনে এসে দাঁড়ায়। তার চোখে তখন এক অজানা বিষণ্ণতা কাজ করে। সে বলে, আমি মুন্নার বোন বলে এই গ্রামের সবাই আমার পাশ কাটিয়ে চলে যায়। আমিও না বুঝে তাদের সঙ্গে মিসবিহেভ করেছি, এতে তারা আমার ধারে কাছেও আসে না। ওই দিন তোমার কথাগুলো শুনে আমি একদম পাল্টে গিয়েছি। তা আমি খুব ভালো করেই লক্ষ্য করেছি। বাহ, তুমি আবার আমাকেও ফলো করো? রিদিতার দুষ্টুমির হাসি দেখে ইহান একটু লজ্জা পায়। সে আমতা আমতা করে নিজেকে সামলানোর চেষ্টা করে। না মানে একই গ্রামের মানুষ হিসেবে ওইটুকু ফলো করার অধিকার আমার আছে। আচ্ছা, আমি কি তোমার বন্ধু হতে পারি? ইহান একটু ইতস্তত করে। মুন্নার বোনের সাথে বন্ধুত্ব মানে আগুনের সাথে খেলা। তবুও রিদিতার মায়াভরা চাহনি সে উপেক্ষা করতে পারে না। আপনি তো ছোট, বন্ধুত্ব করা যায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ছোট হলেও সমস্যা কি? আর ভাইয়া সন্ত্রাসী হলেও কখনো আমার ফ্রেন্ডদের উপর আক্রমণ করে না, বুঝলে? রিদিতার ইহানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ইহান মুচকি হেসে রিদিতার হাত ধরলেও তারপর বলে, ও আচ্ছা। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর আমাদের মাঝে আপনি বলে কেউ কাউকে সম্বোধন করা চলবে না, একদম ঠিক আছে? ওকে। এভাবেই রিদিতার সঙ্গে ইহানের গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রতিদিন সকালে কলেজ যাওয়ার পথে রিদিতার সাথে ইহানের দেখা হয়। আর ইহান বাজারের বটতলায় আড্ডা দেয়া, মেঠো পথ ধরে হাঁটা কিংবা মেসেঞ্জারে গভীর রাত পর্যন্ত চ্যাটিং করে রিদিতার সাথে। সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছে। ইহান কখনো পরিকল্পনাও করেনি যে এই রাগী মেয়েটার ভেতরে এত সুন্দর একটা মন লুকিয়ে আছে। রিদিতা এখন তার প্রতিটা ছোট্টখাটো বিষয়ে খোঁজ নেয়, যা ইহানকে এক অদ্ভুত প্রশান্তি দেয়।
অন্যদিকে মজিদ মেম্বারকে কয়েকদিন ধরে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। তার অফিসে সেই রক্তারক্তি কাণ্ড আর লাশের হদিশ ইহান এমনভাবে গায়েব করেছে যে সাধারণ মানুষ টেরই পায়নি। মজিদ মেম্বার নিজের শোবার ঘরে দরজা জানালা বন্ধ করে পড়ে আছে। তার দু চোখে এখনো ভেসে ওঠে সজীব আর নাহিদের সেই বিভৎস মৃত্যুর দৃশ্য। মুন্না খান তার ভাইয়ের এই হঠাৎ গায়েবে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে মজিদের বাড়িতে আসলো। ভাইয়ের রুমের দরজা ধাকিয়ে সে ভিতরে প্রবেশ করে দেখে মজিদ মেম্বার ভয়ে ঠিকমতো খাবার না খেয়ে শুকিয়ে গেছে। মুন্না রেগে বলে, কি হয়েছে তোর? এভাবে ঘরবন্দি হয়ে ভয় পেয়ে আছিস কেন? বাজারও যাস না, ফোনও ধরিস না, কি এমন হলো? আর গ্রামের জমির জন্য যে টাকা আনতে বলেছিলাম সেসবও করছিস না, ঘটনা কি? মজিদ মেম্বার তার ভাইয়ের দিকে তাকাতেই আটকে ওঠে। সে মুন্নার হাত চেপে ধরে ফিসফিস করে বলতে থাকে, ভাই ও মেরে ফেলবে, ও মানুষ না, ও আস্ত একটা রাক্ষস। মুন্না খান ভ্রুকুচকে ভাইয়ের চিবুক ধরে উঁচিয়ে ধরে। তার এমন কথা শুনে ওর মেজাজ খারাপ হয়। সে বলে, কে সে? কার এত বড় সাহস যে আমার ভাইকে ভয় দেখায়? নাম বল তার। মজিদ মেম্বার তখন তোতলামি করতে করতে ইহানের কথা বলতে শুরু করে। সে বর্ণনা দেয় কিভাবে ইহান একা তার অফিসে ঢুকে কাচের দরজা বন্ধ করে দিয়েছিল। সজীবের মাথা পেপার ওয়েট দিয়ে থেতলে দেয়া, নাহিদ আর শাহিনের চোখ উপড়ে ফেলা আর নাদিরের মাংস কামড়ে ছিঁড়ে নেয়ার বর্ণনা শুনে মুন্না খানের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীর কপালেও চিন্তার ভাঁজ পড়ে। মজিদ জানায় যে ইহান কোনো সাধারণ যুবক নয়, সে একজন ঠান্ডা মাথার খুনি। মুন্না খান স্তব্ধ হয়ে ভাইয়ের কথাগুলো শোনে এবং জানালার বাইরে বাউনি বাজারের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে শরীফনগর গ্রামে এমন এক শত্রুর আগমন ঘটেছে যাকে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। মুন্না খানের মাথার রক্ত তখন টকবক করে ফুটছে। মজিদ মেম্বারের অফিসে সে বিভৎস ধ্বংসলীলা ইহান চালিয়েছে। তার বর্ণনা শোনার পর সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের দলবল নিয়ে রওনা দেয়। 4-5টা মোটর সাইকেল নিয়ে সে বের হয়ে পড়ে। তার লোকেরা বাইকে থেকে কুত্তার মতো চিৎকার করতে করতে যাচ্ছে। গ্রামের মানুষ ভয়ে জানালা দরজা বন্ধ করে দিয়েছে। মুন্না খান সরাসরি আনাস আহমেদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। সে বাইক থেকে নেমে বিশ্রী ভাষায় চিৎকার করে গালিগালাজ শুরু করে। পুরো এলাকা যেন কাঁপতে থাকে তার চিৎকারে। ওই আনার শালা জানোয়ার, তোর এই কুলাঙ্গা শোয়ারের বাচ্চা ছেলেটা কই? বের কর হারামিটাকে, আজ জ্যান্ত পুঁতে ফেলবো তাকে। ওর এত বড় সাহস, ও আমার ভাইকে মারে। মুন্না খানের ভারী আর ভয়ঙ্কর গলার স্বর শুনে আনাস আহমেদ আর রুবায়া খাতুন ঘর থেকে বেরিয়ে আসে। এই উপজেলার ক্রাশ মুন্নাকে এভাবে নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কলিজা শুকিয়ে যায়। কিন্তু মুন্না কোনো ছেলের কথা বলছে। ইহান তো সবে আসলো, সে আবার কার গায়ে হাত দেবে? তবে কি আশিক করছে? আনাস আহমেদ 2 হাত জোর করে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে আসলো। তার চোখ দিয়ে তখন ভয়ে পানি গড়িয়ে পড়ছে। বাবা মুন্না, কি হয়েছে? তুমি এখন এখানে যে? আর আমার কোনো ছেলের কথা বলছো? একটা ছেলের সাথে তো আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আর ছোট ছেলেটা 15 দিন হলো গ্রামে এসেছে। সে খুবই ভালো ছেলে। আমার ছেলে তো কোনো অন্যায় করতে পারে না। তুমি কেন ওকে এভাবে খুঁজছো বাবা? ও তো শান্ত একটা ছেলে। চুপ কর বুড়ো ভাম, একদম বেশি কথা বলবি না, না হলে তোর ছেলের আগে তোর উপরে পাঠাবো। তোর এই আদরের ছোট ছেলে আমার ভাই মজিদ মেম্বারকে অফিসে ঢুকে কুত্তার মতো পিটিয়েছে। ওর লোকদের এমনভাবে মারছে যে তাদের দেখলেও সবাই ভয় পাবে। তোদের সাহস তো কম না, আমার এলাকায় থেকে আমার এই ভাইয়ের গায়ে হাত দিস তোরা? আজ তোদের সবটাকে আমি জবাই করে দেব। ডাক তোর ছেলেকে। রুবায়া খাতুন কান্নায় ভেঙে পড়ে ডুকরে কেঁদে ওঠে। তিনি মুন্নার সামনে গিয়ে প্রায় পায়ে লুটিয়ে পড়ে মিনতি করতে থাকে। ও তো বাড়িতেই নেই বাবা, আর সে তো ভালো ছেলে। তবে বাবা, মুন্না, আমার ছেলেটা 20 বছর পর আজ বাড়িতে ফিরেছে। ও হয়তো না বুঝে কিছু করে ফেলেছে। ও ছোটবেলার মতো ভুল করে ফেলেছে হয়তো। তুমি ওকে মাফ করে দাও বাবা, ওকে মেরো না, আমি তোমার পায়ে ধরছি। মাপ? মুন্না খানের ডিকশনারিতে মাপ বলে কোনো শব্দ নেই। তোদের ছেলেকে বলিস আজ রাতের পর সূর্য ওঠার আগে ও যেন আমার সাথে দেখা করে। শরীফুর নগরের মাটিতে ওর লাশ শকুন দিয়ে খাওয়াবো আমি। যদি ওকে না পাই তবে তোদের এই হাট জিরজিরে বাড়ি আজ আমি জ্বালিয়ে ছারখার করে দেব, ছাই বানিয়ে দেবো সব। বাবা, আমার ছেলেকে মেরো না দয়া করে। আনাস কথা বলে এগিয়ে আসতেই তাকে চড় মারে মুন্না। উনি খুঁটিতে গিয়ে বাড়ি খায়
আর রুবাইয়াকে লাথি মারে সে। এরপর মুন্না খান তার পেছনের লোকদের ইশারা করতেই তারা বন্য জানোয়ারের মতো বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতে শুরু করে। উঠোনের কোণে রাখা যত মাটির হাঁড়ি পাতিল আর কলস ছিল সব লাথি মেরে ভেঙে গুঁড়ো করে ফেলে তারা। আনাস আর রুবাইয়া ধুলো মাখা মাটিতে বসে ডুকরে কাঁদতে থাকে আর মনে মনে বারবার ইহানকে ডাকতে থাকে যেন সে এখনই এখানে না আসে। তারা শুধু ভাবছে ইহান ফিরলে আজ বড় কোনো রক্তপাত ঘটবে আর তাদের বুক খালি হয়ে যাবে। অন্যদিকে শরীফনগর গ্রাম ছেড়ে অনেক দূরে পাশের এলাকার এক নির্জন পার্কে ইহান আর রিদিতা এক রিস্কায় বসে ঘুরে বেড়াচ্ছে। রিস্কার হুডটা তোলা, বিকেলের নরম মিষ্টি রোদ রিদিতার দুধে আলতা মুখে পড়ে এক মায়াবী আবহাওয়া তৈরি করেছে। ইহান আজ খুব হালকা আর প্রফুল্ল বোধ করছে। হৃদিতার সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো তাকে গত 20 বছরের সব হাহাকার আর যন্ত্রণা এক নিমিষে ভুলিয়ে দিয়েছে। রিক্সা থেকে নেমে তারা পার্কের একদম শেষ কোণে একটা কৃষ্ণচূড়া গাছের তলায় কাঠের ব্রেঞ্চে গিয়ে বসে। চারপাশটা একদম শান্ত, শুধু হালকা বাতাসে ঝিরিঝিরি শব্দ শোনা যাচ্ছে। হৃদিতা তখন বলে, জানো ইহান, শরীফনগর গ্রামের সবাই আমায় ঘৃণা করলেও বা আমায় এড়িয়ে চললেও তোমার সাথে থাকলে না আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী আর নিরাপদ মেয়ে। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা। ইহান একটা ঘাসের ডগা ছিঁড়ে আনমনে নাড়াচাড়া করতে করতে হৃদিতার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। সেজন্য হৃদিতার মনের গহীনে ঢুকে পড়তে চাইছে। ইহান বলে, কেন রিদিতা? আমি তো অতি সাধারণ একজন কৃষকের ছেলে, ভবঘুরে এক যুবক। আমার মধ্যে এমন কি দেখলে তুমি যে এত বড় কথা বললে? তুমি সাধারণ নও ইহান। ওই যে প্রথম দিন আমাকে পাম দিয়ে আর ইমোশনাল কথা বলে সবার সামনে জব্দ করে দিলে, সেদিনই আমি বুঝেছিলাম তোমার হৃদয়টা সাগরের মতো বিশাল। তুমি বাইরে থেকে যাই হও না কেন, ভেতর থেকে তুমি মানুষ হিসেবে হিরোর মতো খাঁটি। আমি তোমার ওই ব্যক্তিত্বের প্রেমে পড়ে গিয়েছি। হৃদিতা কিছুক্ষণ চুপ করে থাকে। তার বুকটা তখন দুরু দুরু করে কাঁপছে। সে আজ তার মনে দীর্ঘকাল ধরে জমানো এক অনুভূতির কথা ইহানকে বলে দিতে চায়। সে একটু সাহসী হয়ে ইহানের হাতটা নিজের দু কোমল হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। ইহান কিছুটা চমকে গিয়ে তার মায়াভরা চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। হৃদিতা বলল, ইহান, আমি জানি না তুমি এখন আমার ব্যাপারে কি ভাববে, কিন্তু তোমাকে ছাড়া আমার একটা মুহূর্তও আজকাল ভালো কাটছে না। শরীফনগর গ্রামের এই দুর্ধর্ষ সন্ত্রাসী মুন্নার বোন হৃদিতা আজ তোমার ভালোবাসার কাছে পুরোপুরি হার মানতে চায়। আমি তোমায় অনেক অনেক ভালোবাসি ইহান। সারা জীবন কি আমার হাতটা এভাবে শক্ত করে ধরে রাখবে? কখনো ছেড়ে যাবে না তো? ইহানের হৃৎপিণ্ডের স্পন্দন যেন 1000 গুণ বেড়ে যায়। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে একজন সন্ত্রাসীর বোন এভাবে পার্কের নির্জনে অত্যন্ত রোমান্টিকভাবে তাকে প্রপোজ করবে। হৃদিতার চোখের সেই আকুলতা আর গভীর সরলতা ইহানকে মুহূর্তে মুগ্ধ করে ফেলে। সে যেন নিজের অজান্তেই তার হৃদয়ে হৃদিতার নাম লিখে ফেলেছে। রিদিতা, তোমার ভাই যদি এক মুহূর্তের জন্য জানতে পারে যে তার আদরের বোন একজন সাধারণ কৃষকের ছেলেকে পাগলের মতো ভালোবাসে, তবে তো সে আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। তুমি কি তার রাগের কথা ভুলে গেছো? ভাইয়াকে আমি যেভাবেই হোক সামলে নেব। ভাইয়া আমায় খুব ভালোবাসে, আমার কথা সে ফেলবে না। তুমি শুধু বলো, তুমি আমার সাথে ছায়ার মতো থাকবে কিনা? তোমার ওই রহস্যময় চোখের মায়ায় আমি চিরকালের জন্য বন্দী হয়ে থাকতে চাই। বলবে না কিছু? চুপ করে আছো কেন? ইহান এবার হৃদিতার হাতের উপর নিজের হাতের চাপ বাড়িয়ে দেয়। তার মনে তখন এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি কাজ করছে। সে ভালো করে জানে মুন্না যদি জানতে পারে যে তার আদরের ছোট বোনের সাথে ইহান হাঙ্কিপাঙ্কি করছে, তাহলে বড় সমস্যা হবেই। কিন্তু এই মুহূর্তে হৃদিতার অকৃত্রিম ভালোবাসা তাকে পৃথিবীর সব ভয় আর আতঙ্ক থেকে যোজন যোজন দূরে সরিয়ে দিচ্ছে। সে যেন এক নতুন প্রাণের স্পন্দন খুঁজে পেয়েছে। ইহান বলে, ভালোবাসা বুঝি এইভাবেই হুট করে আসে রিদিতা। আমি হয়তো কখনো কল্পনাও করিনি তোমার মতো অপরূপা কাউকে আমার এই অগোছালো জীবনে পাবো। আজ বলছি শোনো, আমিও তোমাকে অনেক ভালোবাসি রিদিতা। তুমি আমার অন্ধকার জীবনের পূর্ণিমা। হৃদিতা খুশিতে ডগমগ করে ইহানের মজবুত কাঁধে নিজের মাথাটা এলিয়ে রাখে। পার্কের সেই পরন্ত সোনালি বিকেলে দুজন বিপরীত মেরুর মানুষ তাদের এক নতুন পৃথিবীর স্বপ্ন বুনতে শুরু করে। তারা জানে না যে শরীফনগর গ্রামে মুন্না খান তখন হায়নার মতো রক্তপিপাসু হয়ে ইহানের প্রতিটি রক্তবিন্দুর জন্য ওত পেতে আছে। হৃদিতা বলে, আমাকে ছেড়ে কখনো কোনো অজুহাতে দূরে চলে যাবে না তো ইহান? প্রমিস করো। কখনোই না। মৃত্যু ছাড়াই পৃথিবীতে আর কেউ আমাদের আলাদা করার ক্ষমতা রাখে না। আমি তোমার জন্য সব করতে পারি।
তুমি আমার পাশে ছায়ার মতো থাকলে আমি পৃথিবীর সব কঠিন যুদ্ধ অনায়াসেই জিততে পারি। আমার ভয় পাওয়ার কিছু নেই। আমি সব সময় প্রতিটি পদক্ষেপে তোমার পাশেই থাকব। তোমার চোখের জল আমি কখনো ঝরতে দেব না। চলো এবার ফেরা যাক। সন্ধ্যা ঘনিয়ে আসছে, চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। বাড়িতে সবাই চিন্তা করবে তো। চলো, তোমাকে নামিয়ে দিয়ে আমি নিজের গন্তব্যে ফিরব। ইহান আর হৃদিতার রিস্কায় উঠে পড়ে। বাউনি বাজারের দিকে ফিরে আসার সময় ইহানের মাথায় তখন মেম্বারের অফিসে সেই রক্তারক্তি দৃশ্য ঘুরপাক খাচ্ছে। ওরা রিক্সা থেকে নেমে একটা ফুচকার দোকানের দিকে এগোচ্ছে। ইহান আর হৃদিতা পাশাপাশি হাঁটছে। হৃদিতার পরনে হালকা নীল রঙের জামা, বাতাসের ঝাপটায় তার চুলগুলো বারবার চোখের ওপর এসে পড়ছে। ইহান আলতো করে সেই চুল সরিয়ে দিতেই হৃদিতা লজ্জায় মুখ নিচু করে হাসে। ফুচকার দোকানের কাছে আসতেই হঠাৎ তিনটে ছেলে ওদের সামনে আসে। সুমন, আকাশ আর রনি নামের তিনটি বখাটে যুবক এগিয়ে আসে, ঘিরে ধরে। সুমনের হাতে একটা জ্বলন্ত সিগারেট, তার চোখের চাহনি হৃদিতার বুকের দিকে। তারা হৃদিতার সামনে এসে দাঁড়ায়, বলতে শুরু করে, কিরে আকাশ, দেখ সুন্দরী রাজকন্যা আজ কার সাথে এখানে প্রেমের জোয়ারে ভাসছে। ছেলেটা তো দেখতে একদম ফকিরের মতো। আরে সুমন, দেখছিস না মেয়েটার রুচি কত নিচে নেমে গেছে? তবে মেয়েটা হেব্বি দেখতে। তোদের সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে আমার বন্ধুর অপমান করছিস। এখনই এখান থেকে দূর হ, নয়তো ভাইয়া জানলে তোদের জ্যান্ত পুঁতে ফেলবে। সুমন অট্টহাসিতে ফেটে পড়ে। সে এক পা এগিয়ে এসে ইহানের কলার চেপে ধরে। ইহান চুপ করে থাকে, কারণ সে চায় না হৃদিতার সামনে তার সেই মাফিয়ার রূপটা এখনই প্রকাশ পাক। সে নিজেকে সংযত রাখার চেষ্টা করে। কিরে বল্টু, কথা বলিস না কেন? ভয় পেয়েছিস? এই নে তোর হিরোগিরির পুরস্কার। কথাটা বলেই সুমন ইহানের গালে একটা জড়িয়ে চড় মারে। ইহানের মাথাটা ঘুরে যায়, কিন্তু সে স্থির দাঁড়িয়ে থাকে। হৃদিতা চিৎকার করে ওঠে, এ হারামি বাচ্চা, হাত নামা বলছি গা থেকে। ইহানকে মারার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ? সুমন হাসতে থাকে। সুমন বিশ্রী এক হাসি দিয়ে হৃদিতার ওড়নার এক কোণ টেনে ধরে এবং তার গায়ের দিকে হাত বাড়ায়। তুমি মালটা দেখতে সেই, নায়কের তো অনেক সময় দিলে, এবার একটু আমাদের সাথে সময় কাটাও দেখি। সুমন যেই হৃদিতার গায়ে হাত দিতে যায়, অমনি ইহানের ভেতরে সেই ঘুমন্ত দানবটা জেগে ওঠে। এক সেকেন্ডের ভেতরে ইহান সুমনের কবজিটা ধরে ফেলে এবং অমানুষিক শক্তিতে একটা ঘুষি বসিয়ে দেয় সুমনের নাকে। মট করে হাড় ভাঙার শব্দ হয় এবং সুমনের নাক দিয়ে হড়হড় করে রক্ত বের হতে শুরু করে। সুমন যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। আকাশ আর রনি পকেট থেকে চাকু বের করে ইহানের দিকে তেড়ে আসে। ইহান চুপ করে দাঁড়িয়ে থাকে। সে দ্রুত গতিতে তার প্যান্টের পকেট থেকে একটি ছোট্ট ফোল্ডিং চাকু বের করে। আকাশ যখন ইহানের বুকে আঘাত করতে যায়, ইহান একপাশে সরে গিয়ে চাকুর ফলাটা আকাশের কাঁধে ধাম করে গেঁথে দেয়। মাংস চিরে যাওয়ার শব্দ হলো। আকাশ তার কাঁধ চেপে ধরে আর্তনাদ করতে থাকে। রনি এবার ভয় পেয়ে যায়, কিন্তু সে যখন দৌড়ে পালাতে চায়, ইহান এক লাফে তার সামনে গিয়ে দাঁড়ালো এবং চাকুর অগ্রভাগটা রানীর পেশিতে জোরে বসিয়ে দিল। রনি ব্যথায় কুঁকড়ে যায় এবং খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে শুরু করে। আকাশও তার রক্তাক্ত কাঁধ ধরে কোনো মতে সেখান থেকে কেটে পড়ে। সুমন মাটিতে পড়ে কাতরাচ্ছে, তার মুখ এখন রক্তে মাখামাখি। পুরো দৃশ্যটা দেখে হৃদিতা ভয়ে পাথর হয়ে গেছে। সে কখনো কল্পনাও করেনি যে এই শান্ত আর ইমোশনাল ছেলেটা এত ভয়ঙ্কর হতে পারে। তার হাত পা কাঁপছে। ইহান ধীর পায়ে এগিয়ে যায় হৃদিতার দিকে। পকেট থেকে রুমাল বের করে চাকুর রক্তটা মুছে নেয়। সে হৃদিতার সামনে গিয়ে দাঁড়ালো। হৃদিতা বলে, ইহান, তুমি তুমি এ কি করলে? তুমি ওদের এভাবে কেন মারলে? আমি তো তোমায় চিনতেই পারছি না। ইহান হৃদিতার দু কাঁধ ধরে স্থির দৃষ্টিতে তার চোখের দিকে তাকালো। তার চোখে তখন কোনো হিংস্রতা নেই, আছে এক গভীর মমতা। প্রিয় মানুষের সম্মানে আঘাত লাগলে আমি যে কোনো কিছু হতে পারি হৃদিতা। তোমার দিকে কেউ নোংরা হাত বাড়াবে আর আমি দাঁড়িয়ে দেখব, তা কখনো হবে না। আমি চাইলে ওদের মেরেই ফেলতাম, কিন্তু তোমার সামনে আমি খুনি হতে চাই না। তবে আমি তোমার জন্য জীবনও দিতে পারি। ইহানের এই গভীর কথা শুনে আর তার বীরত্ব দেখে হৃদিতার ভয় মুহূর্তেই ভালোবাসায় রূপ নেয়। সে বুঝতে পারে এই ছেলেটা তাকে আগলে রাখার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। হৃদিতা আর নিজেকে সামলাতে পারে না। সে আবেগে আপ্লুত হয়ে ইহানকে জড়িয়ে ধরে এবং তার বুকে মাথা রাখে। থ্যাংক ইউ ইহান, আমি জানতাম না তুমি আমায় এত ভালোবাসো। আজ থেকে আমি শুধু তোমার।
হৃদিতা মাথা তুলে ইহানের চোখের দিকে তাকায় এবং পরম আবেশে ইহানের ঠোঁটে একটি গাঢ় চুমু খায়। ইহান হৃদিতাকে নিজের বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নেয়। সুমনের গোঙানি তখনও শোনা যাচ্ছে, কিন্তু এই দুই কপতির কানে তখন কেবল নিজেদের স্পন্দনের শব্দ বাজছে। চলো এখান থেকে যাই, পুলিশ আসতে পারে। পুলিশ মুন্না খানের বোনকে আর ইহানকে ধরার সাহস পাবে না। চলো। মানে? কিছু না। দুজনে হাত ধরাধরি করে পার্কের গেটের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে রাত নামার পর ইহান যখন শরীফনগর গ্রামে নিজের বাড়ির উঠানে পা রাখে, তখন তার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কেঁপে ওঠে। বাড়ির সুপুরি গাছের নড়বড়ে বেড়াটা একদিকে হেলে আছে, আর উঠানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা মাটির কলস আর হাঁড়ি পাতিলের টুকরো। ইহান দ্রুত পায়ে বারান্দার কাছে গিয়ে থমকে দাঁড়ায়। সেখানে তার মা রুবাইয়া আর বাবা আনাস নিথর হয়ে বসে আছে। তার বাবার কপালে রক্তের দাগ, সাদা পাঞ্জাবিটা ধুলোয় ধূসর হয়ে ছিঁড়ে গেছে। মায়ের চোখের পানি শুকিয়ে গাল দুটো ফ্যাকাশে হয়ে গেছে। চারপাশে এই ধ্বংসস্তূপ দেখে ইহানের মাথার রগ দপদপ করতে শুরু করে। 20 বছর পর সে ফিরে এসেছে শান্তি খুঁজতে, কিন্তু তার বাবা মায়ের এই জীর্ণ শৈলে আঘাতের চিহ্ন দেখে তার ভিতরের ঘুমিয়ে থাকা দানবটা জেগে ওঠে। সে চিৎকার করে প্রশ্ন করে, কি হয়েছে এখানে? এই ঘর বাড়ি কে ভাঙচুর করেছে? বাবা, তোমার কপালে রক্ত কেন? কার এত বড় সাহস যে তোমাদের গায়ে হাত তুলেছে? আনাস আহমেদ ছেলের চিৎকার শুনে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে আজ মমতা নয়, বরং একরাশ আতঙ্ক আর সংশয় লেগে আছে। তিনি কোনো কথা না বলে আচমকা ইহানের গালে এক জোরে চড় বসিয়ে দিল। ইহান স্তব্ধ হয়ে যায়। চরের শব্দে রাতের নিস্তব্ধতা যেন বেড়ে গেছে। তুই শহরে গিয়ে কি করছিস বলতো ইহান? তুই আসলে কে? মুন্না সন্ত্রাসী কেন দলবল নিয়ে তোকে খুঁজতে এসেছিল? সে বলল তুই নাকি ওর ভাই মজিদ মেম্বারকে পিটিয়েছিস, ওর লোকদের মেরেছিস। তুই তো এসে বললি তুই শহরে পড়াশোনা করে বড় হয়েছিস। কি হয়েছে ইহান? সত্যি করে বলতো। ইহান কিছুক্ষণ চুপ করে থাকে। সে জানতো একদিন এই সত্যিটা সামনে আসবেই, কিন্তু এত দ্রুত এভাবে আসবে তা সে ভাবেনি। সে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঝের উপর বসে পড়ে। মা আর বাবার চোখের দিকে তাকিয়ে সে তার জীবনের সেই অন্ধকার অধ্যায়টি বলতে শুরু করে। তোমরা যখন আমাকে 20 বছর আগে 10 বছর বয়সে ওই মিথ্যে অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, তখন আমি নিরুপায় হয়ে ঢাকায় চলে গিয়েছিলাম। পেটে ক্ষুধা আর মনে একরাশ ঘৃণা নিয়ে আমি কমলাপুর রেল স্টেশনে বসে থাকতাম। একদিন মাঝরাতে আমি স্টেশনের এক কোণে শুয়ে আছি। তখন দেখি দুজন তাগড়া ছেলে একটা বয়স্ক লোককে রেল লাইনের পাতের উপর ফেলে খুব মারছে। লোকটা বাঁচার জন্য আকুতি মিনতি করছিল, কিন্তু ওদের মনে কোনো দয়া ছিল না। ইহান একটু থামে। তার চোখের সামনে সে রাতের দৃশ্যটা জীবন্ত হয়ে ওঠে। মা বাবা রুদ্ধশ্বাসে তার কথা শুনছে। যখন একটা ছেলে লোকটাকে গুলি করতে যাবে, তখন আমি পাশে পড়ে থাকা একটা বড় পাথর কুড়িয়ে ছেলেটার হাত লক্ষ্য করে ছুঁড়ে মারি। পাথরটা ঠিক জায়গায় লাগে, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয় আর ছেলেটার হাত থেকে পিস্তলটা ছিটকে আমার পায়ের সামনে এসে পড়ে। ওরা আমাকে গালি দিতে দিতে মারার জন্য এগিয়ে আসছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে পিস্তলটা হাতে নিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। যখন একটা ছেলে আমাকে ছুরি মারতে এলো, তখন আমি ভয়ে চোখ বন্ধ করে দৌড় দিতে যাই, কিন্তু রেলের পাতের সাথে পা লেগে হোঁচট খাই আর আমার আঙুল অজান্তেই ট্রিগারে চেপে বসে। একটা ছেলে সাথে সাথে লুটিয়ে পড়ে আর অন্যজন ভয়ে পালিয়ে যায়। আনাস আর রুবাইয়া নিথর হয়ে আছে। তাদের আদরের ছোট্ট ছেলে যে 10 বছর বয়সেই খুনের স্বাদ পেয়েছিল, তা তারা কল্পনাও করতে পারছে না। আমি সেদিন জানতাম না যে আমি যাকে বাঁচিয়েছি সে শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন ছিল। তার সুযোগ সন্ধানী কোনো লোক তাকে সরিয়ে দিতে চেয়েছিল। ওই লোকটা আমাকে নিজের ছেলের মতো করে বড় করে। সে আমাকে দামি স্কুলে পড়াশোনা করিয়েছে, কিন্তু তার পাশাপাশি আমাকে তার সাম্রাজ্যের উত্তরসূরি হিসেবে তৈরি করেছে। হ্যাঁ বাবা, আমি শহরের একজন মাফিয়া। আমার হাতে অনেক মানুষের রক্ত লেগে আছে। রুবাইয়া খাতুন ডুকরে কেঁদে ওঠে। তিনি ছেলের হাত চেপে ধরে। তোমাদের কথা খুব মনে পড়তো বাবা। তোমাদের এই অভাব আর অনটন সহ্য করতে পারছিলাম না বলেই সব ছেড়ে এখানে ফিরে এসেছিলাম। ভেবেছিলাম শান্তি পাবো, কিন্তু এসে দেখি মেম্বার আর মুন্নার মতো জানোয়াররা তোমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। নিজেকে সামলাতে পারিনি বলেই মজিদ মেম্বারকে ওভাবে পিটিয়েছি, আর এখন ওই মুন্না তোমাদের গায়ে হাত তুলেছে। ও জানে না ও কার সাথে পাঙ্গা নিয়েছে। ওকে আমি এমনভাবে শেষ করব যে ওর বংশের কেউ আর শরীফনগর গ্রামে বুক ফুলিয়ে হাঁটতে পারবে না।
বাবা মা ইহানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তারা বুঝতে পারছে ইহান এখানে এসে যা করেছে সব তাদের জন্যই করেছে, কিন্তু মুন্নার মতো ভয়ঙ্কর সন্ত্রাসীর সাথে শত্রুতা মানে নিশ্চিত মৃত্যু। বাবা ইহান, তুই আর ঝামেলা করিস না। মুন্না লোক ভালো না, ওর পেছনে অনেক বড় বড় লোক আছে। ও তোকে জ্যান্ত মেরে ফেলবে। আমরা এই ভাঙা ঘরে ডাল ভাত খেয়েই বেঁচে থাকবো। তুই শুধু আমাদের চোখের সামনে থাক, ওর সাথে বিবাদে যাস না বাবা। আনাস আহমেদও ছেলের হাত ধরে বোঝানোর চেষ্টা করে। তিনি জানে মুন্নার ক্ষমতার দাপট কতটুকু। ইহান, মুন্নার সাথে বিবাদ মানে পুরো গ্রামকে শত্রুতে পরিণত করা। ও মানুষ নয়, ও পশু। ওর সাথে তুই পারবি না। তুই আবার শহরে চলে যা বাবা। এই গ্রামে তোর জন্য নিরাপদ নয়। ইহান চুপ করে তাদের কথাগুলো শোনে। সে কোনো প্রতিবাদ করে না, কোনো তর্কও করে না, কারণ সে জানে এখন যুক্তি দেওয়ার সময় নয়। মুন্না খান তার বাবা মায়ের গায়ে হাত তুলেছে, এর সাজা কেবল একটাই, মৃত্যু। মুন্না হয়তো গ্রামের ছোটখাটো সন্ত্রাসী হতে পারে, কিন্তু ইহান যে অন্ধকার জগৎ থেকে এসেছে সেখানে দয়া বা ক্ষমার কোনো স্থান নেই। তোমরা চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এখন একটু বিশ্রাম নাও। ইহান জানে কি করতে হবে। সে শান্ত হয়ে বসে থাকে, কিন্তু তার মস্তিষ্ক সচল হয়ে উঠেছে এক দানবীয় ক্ষিপ্রতায়। বাউনি বাজারের প্রধান সড়কের পাশে মুন্না খানের অফিস। ভেতরে এসি চললেও ঘুমট এক নিস্তব্ধতা বিরাজ করছে। মুন্না খান বড় চেয়ারে হালান দিয়ে বসে আছে। তার সামনে রাখা অ্যাস্ট্রেতে আটপোড়া সিগারেটের স্তূপ। গতকাল রাতে ইহানের বাড়িতে গিয়ে যে তাণ্ডব সে চালিয়ে এসেছে তাতে তার জেদ মেটেনি। তার চোখ দুটো এখনও রাগে রক্তবর্ণ হয়ে আছে। ঠিক সেই সময় কলেজের ড্রেস পরা অবস্থায় চঞ্চল পায়ে ভেতরে প্রবেশ করে রিদিতা। ভাইকে দেখে সে একগাল হাসি দিয়ে সামনে গিয়ে বসে। কি রে রিদি, আজ হঠাৎ এই সময় অফিসে যে? কলেজ শেষ হলো বুঝি? হ্যাঁ ভাইয়া, আজ তোমাকে একটা খুব খুশির খবর দিতে আসলাম। তুমি তো সবসময় আমার ভালো চাও, তাই না? মুন্না খান তার বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। এই সন্ত্রাসীর একমাত্র দুর্বলতা তার এই ছোট্ট বোনটি। অবশ্যই চাই, তোর জন্য আমি জান দিতে পারি। বল কি খবর? ভাইয়া, আমি একটা ছেলেকে খুব পছন্দ করি। সে অনেক ভালো মনের মানুষ। আমি চাই তুমি ওর সাথে একটাবার দেখা করো। মুন্না খান কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপর হু হু করে হেসে ওঠে। তার বোন বড় হয়ে গেছে, নিজের পছন্দের কথা জানাচ্ছে, এতে সে মনে মনে বেশ খুশি হয়। আরে বাস, আমার বোন কাউকে পছন্দ করেছে আর আমি দেখব না? অবশ্যই দেখব। কে সে? নাম কি তার? ডাক তাকে, আমি এখনই তাকে দেখতে চাই। রিদিতা খুশিতে প্রায় লাফিয়ে ওঠে। সে ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত ইহানকে কল দেয়। ফোনের ওপাশ থেকে ইহানের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। জানো ইহান, ভাইয়াকে আজ তোমার কথা সবটা বলেছি। ভাইয়া অনেক খুশি হয়েছে, সে এখনই তোমায় দেখতে চায়। তুমি জলদি বাউনি বাজারে ভাইয়ার অফিসের সামনে আসো। কিন্তু রিদিতা, আমি তো সামান্য এক কৃষকের ছেলে। তোমার ভাই কি আমাকে মেনে নেবে? আমি তো ভয় পাচ্ছি। ধুর পাগল, তুমি কৃষকের ছেলে, তাতে কি হয়েছে? আমি তো তোমায় ভালোবাসি। তুমি কোনো চিন্তা করো না, ভাইয়া আমার কথা ফেলবে না। শুধু জলদি আসো তো। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি আসছি। ফোন রেখে রিদিতা হাসি মুখে তার ভাইয়ের দিকে তাকায়। মুন্না খান তখন ভাবছে, কে সেই ছেলে যার জন্য তার বোন এত পাগল। ঠিক সেই মুহূর্তেই মজিদ মেম্বার ঘুরিয়ে ঘুরিয়ে অফিসের ভেতরে ঢোকে। তার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। কিরে মুন্না, ওই আনাসের ছেলেকে সরালি দুনিয়া থেকে? কাল ওর তো বাড়িতে গিয়েছিলে, খবর কি? দূর ভাই, শালাকে কোথাও পাচ্ছে না। বাড়িতে গিয়ে ঘর বাড়ি তছনছ করে আসলাম। ওর বুড়ো বাপ মাকে রামধোলাই দিলাম, কিন্তু ছোকরা ফেরার নামও নেই। তবে টেনশন করিস না, শরীফের নগরের মাটিতেই ওর কবর খুঁড়ব আমি। ঠিক সেই সময় বাউনি বাজারের প্রবেশ মুখে গাড়ি আসার শব্দ শোনা যায়। বাজারের সাধারণ মানুষ আতঙ্কে দুপাশে সরে যেতে থাকে। একের পর এক বড় বড় কালো রঙের গাড়ি বাজারে ঢুকতে শুরু করে। মোট 6টি গাড়ি। সবার মাঝখানে গাড়িটি একটি লাল রঙের লেটেস্ট মডেলের স্পোর্টস কার। ইঞ্জিনের গর্জন শুনে মনে হচ্ছে কোনো দানব বাজারে ঢুকেছে। মুন্না খান আর মজিদ মেম্বার অবাক হয়ে জানালার কাছ দিয়ে বাইরে তাকায়। বাউনি বাজারের ইতিহাসে এমন দৃশ্য কেউ দেখেনি। গাড়িগুলো মুন্না খানের অফিসের সামনে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো। বাকি 5টি গাড়ি থেকে কালো পোশাক পরা, চোখে সানগ্লাস লাগানো সুঠাম দেহের প্রায় 30 জন মাফিয়া সদস্য নেমে আসে। প্রত্যেকের হাতে আধুনিক অস্ত্র। তারা চারপাশে ঘিরে পজিশন নেয়। বাজারের মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকে।
লাল স্পোর্টস কারের দরজাটা খুলে গেল। গাড়ি থেকে বেরিয়ে আসে এক দীর্ঘকায় যুবক। পরে দামি ইটালিয়ান স্যুট, সাদা শার্ট আর সিল্কের টাই, চোখে কালো চশমা। চশমাটা সরিয়ে যুবকটি যখন সোজা হয়ে দাঁড়ায়, হৃদিতা চিৎকার করে ওঠে। ইহান, এ কি দেখছি আমি? হ্যাঁ, সেই যুবকটি আর কেউ নয়, স্বয়ং ইহান আহমেদ। তার পেছনে আরও একটি কালো গাড়ি থেকে নেমে আসে আনাস আহমেদ আর রুবাইয়া খাতুন। তাদের পরনে এখন দামি পোশাক। আনাস আহমেদকে এখন আর সেই জীর্ণ কৃষক মনে হচ্ছে না। ইহান তার বাবা মায়ের হাত ধরে ধীর পায়ে মুন্না খানের অফিসের দিকে এগিয়ে যায়। তারা পেছনে 30 জন সশস্ত্র দেহরক্ষী হাসে। মুন্না খান আর মজিদ মেম্বারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। মজিদ মেম্বার ভয়ে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। সে বিড়বিড় করে বলতে থাকে, মুন্না, ওই তো রাক্ষস, ওই তো ইহান। মুন্না খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে তার বোন যাকে সাধারণ কৃষকের ছেলে ভেবে পছন্দ করেছে, সে আসলে কোনো সাধারণ মানুষ নয়। হৃদিতা দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে। তার চোখ যেন কপালে উঠে গেছে। সে কোনোভাবেই মেলাতে পারছে না তার প্রেমিক ইহানকে এই মাফিয়া ডন ইহানের সাথে। ইহান অফিসের দরজার সামনে এসে থামে। তার দেহরক্ষীরা দরজায় পজিশন নেয়। ইহান চশমাটা পকেটে রেখে মুন্না খানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। শরীফনগরের বাউনি বাজারের ভাগ্য আজ এক নতুন দিকে মোড় নিতে চলেছে। মুন্না খান বুঝতে পারে আজ আর গায়ের জোর বা সাঙ্গপাঙ্গ দিয়ে কাজ হবে না। তার সামনে দাঁড়িয়ে আছে খোদ দেশের আন্ডারওয়ার্ল্ডের অধিপতি। মুন্নার অফিসের সামনে বাঁধিয়ে থাকা 30 জন গার্ডের ব্ল্যাক জ্যাকেটের ওপর রূপলি সুতায় খোদাই করা রক্স গ্যাং। মুন্না খান আর মজিদ মেম্বারের চোখের মনে স্থির হয়ে গেছে। তারা খুব ভালো করেই জানে এই একটি নামের ওপর ভিত্তি করে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে। আর মুন্না নিজে এই গ্যাংয়ের সামান্য সদস্য। মজিদ মেম্বার এখনও পরিস্থিতির গভীরতা বুঝতে না পেরে মুন্নাকে বলে, মুন্না, এই সেই ছেলে। এই শয়তানটাই আমার অফিসে ঢুকে আমার সব লোককে কুত্তার মতো মেরেছে। সজীবের মাথা পেপার ওয়েট দিয়ে থেতলে দিয়েছে। একে ধর, একে এখনই শেষ করব। তুই কিসের সন্ত্রাসী? আজের রক্ত না দেখিস। ঠিক সেই মুহূর্তেই হৃদিতা ইহানের দিকে এক পা এগিয়ে যায়। তার চোখে মুখে বিস্ময় থাকলেও তাতে এক অদ্ভুত ভালো লাগা খেলা করছে। সে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আমি এই ছেলেকেই ভালোবাসি। একেই আমি আমার জীবনের ধ্রুবতারা হিসেবে বেছে নিয়েছি। ও আমার স্বামী হবে। প্রথমে ভেবেছিলাম সে কৃষকের ছেলে, কিন্তু এখন তো দেখি অন্য কিছু। মুন্না খান তার বড় চেয়ার ছেড়ে তড়িৎ গতিতে উঠে দাঁড়ায়। ইহান ধীর পায়ে এগিয়ে আসে। ইহান কোনো অনুমতি ছাড়াই মুন্নার চেয়ারটায় বসল। মুন্না খান সম্মানের সাথে একপাশে সরে দাঁড়ায়, কারণ সে বুঝতে পেরেছে তার সামনে আর কেউ নয়, স্বয়ং রক্স গ্যাং এর অধিপতি বসে আছে, যার কথা সে কেবল গল্পের মতো শুনেছে। ইহান চেয়ারে হেলান দিয়ে পকেট থেকে একটা প্রিমিয়াম কিউবান চুরুট বের করে ধরায়। ধোয়া ছেড়ে সে শান্ত দৃষ্টিতে মুন্নার দিকে তাকালো। তার পেছনে চেয়ারে বসে আছে তার বৃদ্ধ বাবা মা। ইহান চুরুটের ছাই ছেড়ে নরম গলায় বলে, মুন্না, চাইলে তোকে পৃথিবী থেকে সরাতে পারি, কিন্তু এই দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। এখানে কেউ ক্ষমতার সামান্য ছিটে ফোঁটা পেয়ে অন্ধ হয়ে যায়, আবার কেউ অপমানের তীব্র বিষ নীলকণ্ঠের মতো পেটে নিয়ে সমুদ্রের অতল গভীরে শান্ত থাকে। তুমি কাল আমার বাড়িতে গিয়েছিলে, আমার জীর্ণ কুটিরের নিস্তব্ধতা ভেঙেছিলে, আমার সেই বৃদ্ধ বাবা মায়ের গায়ে হাত তুলেছ যারা কোনোদিন কারো সাথে পাছে থাকে না। আমার বাবার কপালে যে জমাট বাঁধা রক্তের দাগ আমি দেখেছি, জানো তার দাম কত? আমার বাবার এক ফোঁটা রক্তের বিনিময়ে আমি পুরো একটা শহর জ্বালিয়ে ছারখার করে দিতে পারি। তুমি হয়তো ভেবেছিলে তুমি এই শহরের রাজা, কিন্তু তুমি জানো না তুমি যার লেজ ধরে আজ বড় সন্ত্রাসী হয়েছ, সেই পুরো সাম্রাজ্যের মালিক আজ তোমার চেয়ারে বসে তোমার মৃত্যু পরোয়ানা লিখছে। বলো, মরতে চাও? মুন্না খানের সারা শরীর থরথর করে কাঁপতে থাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে বুঝতে পারে এক মুহূর্তের দম্ভে সে কত বড় নরকের তার খুলে ফেলেছে। হৃদিতা হা হয়ে গেছে। আরও অবাক হয় যখন মুন্না তড়িঘড়ি করে ইহানের বাবা মায়ের সামনে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। তার সেই দাপুটের চেহারা এখন এক ক্ষুধার্ত ভিখারির মতো লাগছে। বড় মালিক, আমাকে মাফ করে দিন। আমি জানতাম না ইয়ান স্যার আপনার ছেলে। আমি অন্ধ হয়ে গেছিলাম ক্ষমতার লোভে। মা, আপনি আমাকে আপনার কুলঙ্গা সন্তান মনে করে ক্ষমা করে দিন। বাবা, আপনি চাইলে আমাকে এক্ষুনি গুলি করুন, কিন্তু আমার পরিবারের উপর
দয়া করুন। আনাস আহমেদ আর রুবায়া খাতুন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে এখন আর কোনো গত রাতের সেই হাহাকার নেই, আছে এক পরম করুণার ছাপ। আনাস আহমেদ এগিয়ে গিয়ে মুন্নার কাঁধে হাত রাখিয়ে, ওঠো বাবা, আমরা এখানে প্রতিশোধ নিতে বা কারো রক্ত নিয়ে খেলতে আসিনি। আমার ছেলে এই গ্রামে ফিরেছে তার ফেলে আসা শৈশব খুঁজতে। আমরা এসেছি আমাদের ছেলের জন্য তোমার বোনের হাত চাইতে। আমরা আত্মীয় হয়ে ভালোবাসা বাড়াতে চাই, শত্রু হয়ে কবর গড়তে নয়। আমরা তোমাকে অন্তর থেকে মাফ করে দিয়েছি। কি বলো বাবা, তোমার গায়ে? চুপ কর তুই। ওর বাবা মার মহানুভবতা দেখে ইহান মুচকি হাসে। সে পকেট থেকে তার পিস্তলটা বের করে খুঁট করে সেফটি ক্যাশ খুলে টেবিলের উপর রাখে। তারপর মুন্নার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, তো বলেন শালাবাবু, এখন আপনার জন্য স্পেশাল মেনুতে কি থাকবে? কপালে মাগনা গরম সীসার গুলি নাকি আমার বাবার দয়ায় পাওয়া এই আত্মীয়তা? সিদ্ধান্ত আপনার। সময় মাত্র 3 সেকেন্ড। মজিদ মেম্বার তখনও সব বুঝতে না পেরে কুত্তার মতো চেঁচাতে থাকে। সে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। কিসের মাপ? ও আমাদের মান সম্মান ধুলে মিশে দিয়েছে। মার্শালাহে, ওর পিস্তল কেড়ে নিয়ে ওর চোখ উপড়ে ফেল। তুই কিসের ডন মুন্না রে? মুন্না খান আর সহ্য করতে পারল না। সে ক্ষিপ্ত হয়ে মজিদ মেম্বারের গালে চর কষিয়ে দেয়। চরের চোটে মজিদ মেম্বার দাঁত হারিয়ে রক্তাক্ত মুখে মাটিতে আছাড় খেয়ে পড়ে। হারামের বাচ্চা, একদম জবান বন্ধ কর। চিনিস ইনিকে? আমি যে রস গ্যাং এর নাম বেচে এলাকায় দাপট দেখাই, ইনি সেই গ্যাংয়ের মালিক। বাইরের দিকে তাকিয়ে দেখ, আমার উপরের বসরাও এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। জলদি পায়ের কাছে পড়ে জানের ভিক্ষা চা, নয়তো তোকে আমি নিজে টুকরো টুকরো করে বাজারে কুত্তাদের খাওয়াবো। মজিদ মেম্বার এবার বাইরে তাকিয়ে গার্ডদের হাতে থাকা সেই আধুনিক অস্ত্র আর রক্স গ্যাং লোগোটা স্পষ্ট দেখতে পায়। তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে এবার হামাগুড়ি দিয়ে ইহানের পা ধরে মাপ চাইতে থাকে। ইহান হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে। ইহান তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে রিদিতার হাত ধরে পরম মায়ায় নিজের বুকের কাছে টেনে নেয়। রিদিতা, তুমি আমার পরিচয় তো পেলে, বলো আমার সাথে থাকতে চাও? হ্যাঁ, আগে ভাইয়ার পাওয়ারে মাস্তানি করতাম, আর এখন বরের পাওয়ারে করব। রিদিতা ইহানের বুকে মাথা রাখে। মুন্না খান মাথা নিচু করে হাত জোর করে তাদের এই প্রেমকে স্বীকৃতি জানায়। সবাই মেনে নেয় ওদের সম্পর্কটাকে।